ইউ আর লাইভ। না, এইটা আমাকে পেজে দেখাচ্ছে। আমাকে বলছে লাইভ, এটা এখন লাইভ রয়েছে, ভিডিও দেখুন। ঠিক আছে, এখানে আমি ভিডিওটি ক্লিক করলাম, অভিদীপ চলে এসছে অ্যাজ এ জয়েনিং করে ফেলেছে এখানে। ঠিক আছে, হ্যাঁ, এটা হচ্ছে ভিডিও শেয়ার করে লিংক আমি দিচ্ছি। পেয়ে গেছি। ঠিক আছে, ভিডিও লিংক। আচ্ছা, এটা আমি গ্রুপে শেয়ার করছি। আমি অলরেডি শেয়ার করে দিয়েছি। কোথায়, গ্রুপে? না, এই তো, আমার প্রোফাইলে। ওকে, পোস্ট। এই অপশনটা কোথা থেকে আসছে? আচ্ছা, অভিদীপকেও অ্যাডই করে নি। অভিদীপ দেখছি অ্যাজ এ, এটা আমার প্রোফাইলে আমি দেবো, এটা এই অপশনটা কোথায়? এই যে এই ইউআরএলটা, সুমনটা ইউআরএলটা পোস্ট করে দে। ইউআরএলটা তুই সুমনকে একবার পাঠিয়ে দে। সুজাকে পাঠিয়ে দেবো। হ্যাঁ, ফেসবুক পেজেই তো দেখা যাচ্ছে। এই যে দেখা যাচ্ছে, আমার আসলে এখানে নেটটা একটু স্লো যাচ্ছে। সুন্দর। আমি ও কলকাতাতেও পেস্ট করলাম। কেমন লাগছে? আচ্ছা, অভিদীপ চলে এসছে লাইভ ফিরে। ঠিক আছে, এখন যা বুঝতে পারছি, ঠিক আছে, এখানে কমেন্টও দেখা যাচ্ছে, সব ঠিক আছে। আমরা একটু অপেক্ষা করি, করে আমরা এখানে কথাবার্তা, আজকের অনুষ্ঠান শুরু করব। একটু পেজে আছে। আচ্ছা, আমরা যখন শেয়ার করব কোনো কন্টেন্ট, তখন একটু অপেক্ষা করতে হবে। কারণ আমি যখন এটা ফেসবুক পেজের আমি লাইভে দেখছি, আমি এদিকে স্ট্রিম ইয়ার্ডে আছি, ওদিকে লাইভে দেখছি, লাইভে একটু ঝাপসা দেখাচ্ছে। মেবি এটা হয়তো রিপিট দুটো জায়গায় পাশাপাশি দেখাচ্ছে বলে হ্যালো, হুম, আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। হ্যাঁ, ক্যামেরাটা একটু অফ করে রেখেছি। হ্যাঁ, ঠিক আছে। ও হ্যাঁ, একটু ক্যামেরাটা অফ করে আছে, রেখেছি। আমার প্রোফাইলে ঠিক দেবো, আমার আছে। প্রোফাইলে গিয়ে আপনি ইয়ে করতে পারবেন, কিনতে পারবেন। এবার হাই করবে সঙ্গে আচ্ছা, এখান থেকে ব্যাপারটা ফেসবুকে কিভাবে হবে জিনিসটা? এটা ফেসবুকে অলরেডি লাইভ শুরু হয়ে গেছে। আচ্ছা, ফেসবুক পেজে অলরেডি লাইভ শুরু হয়ে গেছে, এবং গ্রুপেও সেই লিঙ্কটা দিয়ে দেওয়া হয়েছে। তো মোটামুটি সবাইকে জয়েন করার জন্য এখন দেখা যাচ্ছে যে 8 জন দেখছেন, একজন লাইক করেছেন। ঠিক আছে, অভিদীপ একটু পেজের যে লিঙ্কটা আছে মোবাইল থেকে, সেটা যদি একবার পারিস একবার শেয়ার করে দে। ঠিক আছে, পেজের কোন লিংকটা বলো তো? মানে আমার কাছে মেল যেটা এসেছে তোমার। না না, এই দেখ, প্রাইভেট চ্যাটে আমি একটা লিংক পাঠালাম প্রাইভেট চ্যাটে, ওইটা নিয়ে একটু শেয়ার করে দিতে হবে। ঠিক কোথায় আছে, শেয়ার করবো? প্রাইভেট চ্যাটে শেয়ার করলাম। দেখ, এম আই হ্যাঁ, এটা আমি অডিবল, কি তুই করবো? যেখানে হ্যাঁ, এটা কপি ওয়ালে করলাম। পোস্ট, এটা জাস্ট ওয়ালে ফেসবুক পোস্ট। ঠিক আছে, গ্রুপের ওয়ালে না ফেসবুক ওয়ালে? তোর ফেসবুক ওয়ালে। হ্যাঁ, অলরেডি দেখতে পাচ্ছি 9 জন জয়েন করেছে। ঠিক আছে, 9 জন মানে জয়েন ক্রিয়েট করেছেন। পোস্ট করে যেরকম আমাকে শেয়ার হ্যাঁ, করতে জাস্ট হবে, একটা, তাই তো? হ্যাঁ, ব্যাস এইটুকু করলে হবে। করলে হবে। দেখতে আমরা পাচ্ছি। দেখতে পাচ্ছি, ও কলকাতা ইজ লাইভ নাও। ঠিক আছে, ঠিক আছে, শেয়ার করে দিই। ঠিক আছে, 6 জন লাইভ দেখতে পাচ্ছি মোটামুটি। তুমি এটা কোথায় মানে দেখতে পাচ্ছ যে কলকাতায় লাইফটা যেগুলো বলছো? এটা আমি পেজে দেখতে পাচ্ছি। ক্যাপ্টেন আসবে না? না,
এই যারা কথা বলবে তারা শুধু উইকেন্ডে রয়েছে। আচ্ছা। আমার ঠিক দুটো আছে। ট্যাবে, একটাতে ফেসবুক খোলা রয়েছে আর একটাতে আমি এটা খুলে রেখেছি। তো ওই ফেসবুক ট্যাবটা কোনো ইয়ে আছে, মানে ওটা পোস্ট করে দিয়েছি ধরো মেইলটা দিয়েছে। হ্যাঁ ঠিক আছে, ব্যাস আর আর কিছু করার দরকার নেই মনে হয়, ব্যাস এইটুকু করলেই হবে। ঠিক আছে। তারপরে সারা আড্ডা আড্ডা ব্যাপার আসছে। হ্যাঁ, এটা ইন্টারফেসটা স্ট্রিমিয়ার থেকে খুব ভালো করেছে যে মাল্টিপল পার্টিসিপেন্ট নিয়ে এরকম একটা সেশন করা যাচ্ছে এবং সেই সেশনের মাধ্যমে আহ, এটা ফেসবুকে লাইভ স্ট্রিম করা যাচ্ছে। এট দ্য সেম টাইম এর কিছু পেইড ভার্সন আছে যেটা একসাথে মাল্টিপল প্ল্যাটফর্মে এটা একটু শেয়ার করা যায়। একদিন একটু কেটে দিও তো, জিনিসটা খুব ইন্টারেস্টিং লাগছে। হ্যাঁ, হ্যাঁ, তুই আমাকে এইটার মধ্যে সেশনটার মধ্যে ইন্টারাপ্ট করিস না, তুই নিজেও লাইভে আছিস, ঠিক আছে? তো আমি সেশনটাকে ড্রাইভ করছি, তো এটা অফলাইনে কথাবার্তাগুলো হবে, ঠিক আছে? সে হাই, ঠিক আছে। আচ্ছা, মোটামুটি মিনিট 5 হয়েছে। তো আমি আজকের আলোচনা শুরু করছি। আহ, সবার আগে আহ, একটু আমরা নিজেদের কথা বলে নিই। আমরা ও কলকাতা একটি বাংলা ডিজিটাল প্ল্যাটফর্ম। তো ডিজিটাল কথাটার উপর আমরা স্ট্রেস করছি, তার কারণ হচ্ছে যে আমরা একটি সাহিত্য পত্রিকা, কিন্তু পত্রিকা চালানোর পাশাপাশি আহ, যাতে আমরা আরো ভালো করে পাঠকের কাছে পৌঁছতে পারি সেই জন্য আমরা তৈরি করেছি আমাদের প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট মোবাইল অ্যাপ। এবং এটি বাংলা ভাষার জন্য এরকম প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট অ্যাপ প্রথম। এবং এই অ্যাপটি তৈরি করতে এর ভাবনা চিন্তা থেকে শুরু করে এই অ্যাপ লঞ্চ করা, এই পুরো বিষয়টি আমাদের কিছু না হলেও 5-6 বছর সময় লেগেছে। অনেক পরিশ্রম এবং অনেকের সাহায্যে আমরা এই জায়গায় পৌঁছতে পেরেছি। তো অ্যান্ড্রয়েড প্ল্যাটফর্মের জন্য বিভিন্ন জায়গায় হয়তো কিছু কিছু বাংলা অ্যাপ দেখা যায়, কিন্তু একসাথে অ্যান্ড্রয়েড এবং অ্যাপল প্ল্যাটফর্মের জন্য বাংলা অ্যাপ এর আগে কেউ তৈরি করেনি। আমরা এই চ্যালেঞ্জটা নিয়েছি এবং এটা আমরা সাকসেসফুলি কমপ্লিট করতে পেরেছি। আমাদের যে অ্যাপটা আছে, যার ডিটেলস আমাদের ফেসবুক পেজে এবং ফেসবুক গ্রুপে সবার সাথে শেয়ার করা হয়েছে, এই অ্যাপটা আপনারা চাইলে যে কোনো ডিভাইসে ডাউনলোড করতে পারেন, সেটি অ্যান্ড্রয়েড ফোন হোক, অ্যান্ড্রয়েড ট্যাব হোক, বা আইফোন হোক, বা আইপ্যাড হোক। তো আমাদের এই অ্যাপটি মাধ্যমে আমরা গ্লোবালি বাংলা ভাষী কমিউনিটির কাছে আমরা এটা পৌঁছতে চাই। আহ, শুধু পশ্চিমবাংলার বাঙালি নয়, আমরা সমস্ত বাঙালি পাঠকদের কাছে বাংলা ডিজিটাল সাহিত্যকে একটু অন্য রূপে প্রকাশ করতে চাই। তো আমাদের এই প্ল্যাটফর্মে আমরা সাধারণত যে কোনো রকম বাংলা গদ্য প্রকাশ করে থাকি। বাংলা গদ্যটি আমাদের গল্প, ধারাবাহিক, রম্যরচনা, বিভিন্ন ধরনের রিভিউ, এছাড়াও প্রবন্ধ, আলোচনা, পরিবেশ বিষয়ক লেখা, যেকোনো কিছুই হতে পারে। তো আপনারা যদি এই প্ল্যাটফর্মের সাথে যুক্ত হতে চান, আমাদের ফেসবুকে যুক্ত হতে পারেন। আমাদের একটি গ্রুপের মাধ্যমে এখন আমরা বিষয়ভিত্তিক লেখা আহ্বান করে থাকি, সেখানে আমাদের সদস্য হতে পারেন। এবং কোনো রকম কোয়েরি থাকলে আমাদের সাথে ইমেলেও যোগাযোগ করতে পারেন। ও kolkata@googlegroups.com, এই হচ্ছে আমাদের যোগাযোগের ঠিকানা। এখন আমাদের এই টিম ছড়িয়ে আছে পৃথিবীর বিভিন্ন প্রান্তে। তো আহ আমাদের আজকের এই অনুষ্ঠানের জন্য আমাদের সঙ্গে রয়েছেন তিনজন বন্ধু ও কলকাতার, সুমন মালাকার, সুজয় চ্যাটার্জি এবং অভিদীপ চৌধুরী। তো আমি ওদের সাথে আলাপ করিয়ে দেওয়ার আগে একটু ছোট্ট করে বলতে চাই আজকের অনুষ্ঠানটি কি বিষয়। তো এটা আমাদের প্রথম ফেসবুক লাইভ। তো এর আগে আমরা অনেকদিন ধরে ভাবনা চিন্তা করছি যে আমরা যদি একটা ফেসবুক লাইভ করতে পারি তাহলে কি বিষয় দিয়ে করা যেতে পারে। তো এই প্রসঙ্গে আমাদের ফটোগ্রাফিক চিন্তা ভাবনা ব্যাপারটি চলে আসে। তো আমি নিজে ফটোগ্রাফি ব্যাপারে প্রচন্ড উৎসাহী, বিভিন্ন ক্যামেরা সম্পর্কে জানতে উৎসাহী, ফটোগ্রাফি টেকনোলজি জানতে, বিভিন্ন কম্পোজিশন জানতে, এটা শখ হিসেবেই বহুদিন ধরে জানার চেষ্টা করছি, পড়াশুনো করছি। এবং এই ব্যাপারটিকে আহ, আমি যখন আজকের ফটোগ্রাফি এবং বিভিন্ন পুরোনো ফটোগ্রাফিক স্টাইল ইত্যাদি সম্পর্কে যখন পাশাপাশি দেখি, তখন আমার মনে হয় যে এই যে ফটো করা, একটা ছবি তৈরি করার পিছনে যা চিন্তা ভাবনা, তো
তো আগে একটা ফিল্ম ক্যামেরায় যেভাবে ছবি তোলা হতো, তারপর একটি ডিজিটাল ক্যামেরায় যেভাবে ছবি তোলা হয়, বা আজকাল সমস্ত মোবাইল ফোনের মাধ্যমে যে ছবি তোলা হয়। তো এখানে এই যে নিশ্চয়ই ছবি তোলাটা একটা ভালোবাসার থেকে আমরা এই ছবিটা তৈরি করার চেষ্টা করি। কিন্তু এরকম আ অনেকে আমরা মনে হয় যে হয়তো ক্যামেরা কিনেছেন কিন্তু ক্যামেরা ব্যবহার করতে পারছেন না। বা হয়তো ছবি ভালো তোলার চেষ্টা করছেন কিন্তু ছবিটা তুলে মনে হচ্ছে ভালো হলো না। তো সেক্ষেত্রে কি করা যেতে পারে? তো ফটোগ্রাফি সম্পর্কে আ এরকম YouTube এ মেটেরিয়াল প্রচুর আছে। তো কিন্তু বাংলায় এই বিষয়টাকে বুঝিয়ে খুব ভালো আ কোনো ডিটেইলস আমি সেভাবে পাইনি। তো সেই থেকে আমি আমার ২ ঘনিষ্ঠ বন্ধু সুমন এবং সুজয়কে অনুরোধ করি আ আমাদের সাথে ও কলকাতায় এসে এই বিষয়টি নিয়ে বক্তব্য রাখার জন্য। তো এবং তারা রাজি হয়েছেন। তো এ এ এ এর মাধ্যমে আমরা আ ফটোগ্রাফি আজকে যে বিষয়টা নিয়ে মেইনলি আমরা কথা বলব সেটা যে কম্পোজিশন গ্রুপ। তো এই কম্পোজিশন নিয়ে সাধারণত কি হয় যে এই হাতে গোনা কয়েকটি নিয়ম আছে। ঠিক আছে? এবার আমরা যখন নিয়মটা বলি কাউকে, তখন সবাই ভাবে যে এটা তো শুধু একটা নিয়ম। এটার সাথে ফটোগ্রাফির সাথে অনেকে রিলেট করে উঠতে পারেন না। মানে রুলটা হয়তো অনেকে জানেন কিন্তু সেটা ছবির সাথে রিলেট করে উঠতে হয়তো অনেক সময় পারেন না। তো সেই বিষয়টা সেই অজ্ঞাত বিষয়টা নিয়ে আমরা আজকে কথা বলব। এবং এইটা একটু বলার চেষ্টা করব যে ফটোগ্রাফিক কম্পোজিশনটা ইম্পোর্টেন্ট কেন? তো আমাকে অনেকেই জিজ্ঞাসা করে আমার বন্ধু-বান্ধব যে, "আচ্ছা কি হয় এই ফটোগ্রাফি রুল ফলো করে? রুল না ফলো করলে কি ভালো ছবি তোলা যায় না? আর রুল ফলো করলে আমি বুঝবো কি করে যে আমি রুলটা ঠিক করে ফলো করেছি কিনা?" তো তাদের আমি একটা মজার কথা বলি যে, একটা ছবি যখন আমরা দেখি তখন আমরা সেটা দুভাবে দেখি। একটা হচ্ছে যেটা আমি খোলা চোখে সাদা চোখে যেটা দেখছি, আরেকটা দেখি হচ্ছে সেই ছবির মধ্যে কি এলিমেন্ট আছে যেটা আমার অবচেতন মনে অ্যাট্রাক্ট করে। এই দুটো চিন্তা ভাবনা একটা কনসিয়াসনেস একটা সাবকনসিয়াসনেস এই দুটোর থেকে একটা ছবির প্রতি ভালো লাগাটা তৈরি হয়। এই যে সাবকনসিয়াসনেস ব্যাপারটা এইটা আমাদের বিভিন্ন রুলের মাধ্যমে সাজানো হয়েছে এবং আ এই রুলটা আমরা হয়তো যখন একটা ছবি তুলছি তখন সেইভাবে ভাবি না। কিন্তু এই যখন দুটো নিয়ম যখন ছবি তোলার ভালো লাগা এবং অবচেতনে একটা ছবিকে ছুঁয়ে যাওয়ার যে বিষয়টি আছে এই দুটো যখন এক জায়গায় চলে আসে তখন আ বিষয়টা একটা অন্য মাত্রা পায়। এবং সেই বিষয়ে কথা বলার জন্য আমার ২ বন্ধুকে আজকে আমি আ ডেকে নিচ্ছি। তো ১ম এ আমি হ্যান্ড ওভার করছি সুজয় চ্যাটার্জিকে। সুজয় বহুদিন ধরে ফটোগ্রাফি করছে, বিভিন্ন মিডিয়ামে ফটোগ্রাফি করে এবং পেশাদারিভাবেও এই বিষয়টির সাথে যুক্ত এবং তার একাধিক আ এক্সিবিশন এবং ডিজিটাল এক্সিবিশন হয়েছে। তো আ সুজয় তোমাকে আমি হ্যান্ড ওভার করছি। তুমি নিজের সম্পর্কে একটু বলো এবং এটা আমি জানতে চাই যে এটা যদি তুমি আমাদের সকলের সাথে শেয়ার করে নাও যে তোমার ফটোগ্রাফি জার্নিটা কিরকম? যে তুমি ১ম যখন ছবি তুললে আর যে তুমি আজকে যে ছবি তুলছো, এই যে তোমার ম্যাচুরিটি বলো, তোমার লার্নিং কার্ভ বলো, এই ব্যাপারটা সম্পর্কেও আ সকলের সাথে যদি একটু কিছু শেয়ার করো তাহলে খুব ভালো হয়। ঠিক আছে? থ্যাংক ইউ। আমি এখন মিউটে যাচ্ছি। আমি হ্যান্ড ওভার করছি সুজয়কে। আচ্ছা, নমস্কার। আ আমার ১ম দিকে জার্নি তার আগে আমি কলকাতার সমস্ত সদস্যকে আমার অভিনন্দন জানাই, প্রণাম জানাই। আমার বন্ধু অভ্র, সুমন, অভিজিৎ এখানে রয়েছে। ওদেরকেও ধন্যবাদ যে এইরকম একটা বিষয়কে আ আলোচনার মধ্যে নিয়ে আসা। ১ম কথা হচ্ছে যে আজকে অপর যেরকম বলল যে ছবি যখন আমরা তুলি, আমরা তো মনের আনন্দ থেকে তুলি, আমাদের ভালো লাগাকে প্রকাশ করার জন্য। তাহলে আমরা কেন চিন্তা করছি যে এর মধ্যে কিছু একটা রুল, কিছু একটা নিয়ম বা কিছু রেগুলেশনস এর মধ্যে রাখতে হবে। রাখলে ছবিটা ভালো হয়। এই বিষয়ে একটু আমার সম্বন্ধে আগে বলে নিই। প্রথমত আমি ফটোগ্রাফি জার্নি যেভাবে শুরু করি, একটা স্কুল থেকেই আমরা শুরু করেছি বলতে গেলে এবং মূলত স্ট্রিট ফটোগ্রাফি বা নিজের মন থেকে ছবি করা এইখান থেকে ছবির প্রতি ভালোবাসা। এরপরে সবচেয়ে আ বড়ভাবে ছবির সঙ্গে মানে ছবির থেকে শেখা যে বিষয়টা, এটা হলো যখন নিজের ছবি দেখতে বসেছি।
তখন লেগেছে যে যে ছবিটাকে আমি যেরকম ভেবে ক্লিক করেছিলাম, ওই ছবিটা যখন আমার কাছে বড় স্ক্রিনে আসছে, এই ছবিটা তো ততটা পরিণত লাগছে না। এটা যেন আমার মনে হয়েছে। বা পরিণত যে সমস্ত ফটোগ্রাফারদের ছবি দেখেছি আমরা তথাকথিত ভাবে, ওই সেই রকম ধরনের তো আমার ছবির মধ্যে সেই রকম বক্তব্য ফুটে উঠছে না, ছবির মধ্যে কোনো প্রাণ আসছে না। এটা কেন হচ্ছে? তাহলে কি ছবিতে মানে শুধুমাত্র ক্যামেরা নিয়ে বেরোলাম, ভিউ পয়েন্টারে দেখলাম, আমার কোনো একটা অবজেক্টকে ভালো লাগলো, কোনো একটা দৃশ্যকে ভালো লাগলো, আমি সেটাকে নানানভাবে এক্সপোজার দিয়ে ক্যাপচার করলাম, এইটাই কি একটা ছবি তোলার মোট শিক্ষা হয়ে গেল? নাকি ছবিটাকে আগে জানতে হবে? এইটার বিষয় নিয়ে বহু বছর ধরেই আর কি নিজের ছবি করা, বিভিন্ন জনের সঙ্গে ছবি নিয়ে আলোচনা করা, এইরকম করতে করতে একটা সময়ে আমরা বুঝতে পারলাম যে এই যে বিভিন্ন রকম রুল নিয়ে বলা হয়, রুল অফ থার্ড, রুল অফ ট্রায়াঙ্গলস, ছবির মধ্যে ব্যালেন্স, লাইটের মধ্যে ব্যালেন্স, যে এই বিষয়গুলো তার মানে কিন্তু মানে জীবিত, তার মানে সত্যিই এগুলোর একটা ভূমিকা আছে। কোন বিষয়টার কতটা ভূমিকা আছে, কিভাবে সেটাকে আমি প্র্যাকটিক্যালি এক্সিকিউট করতে পারি, কিভাবে আমার ছবির মধ্যে আনতে পারি, এই বিষয়টা বুঝতে একটা দীর্ঘ সময় পার করতে হয়েছে। প্রথম কথা বলবো, প্রথম এবং শেষ সর্বপ্রধান যেটা অভ্যাস, সেটা হচ্ছে ছবি তোলার অভ্যাসটাকে বজায় রেখে চলা। আমি আগে রুলস, আগে আমার বিষয়টাকে ভালো করে জানি, তারপর তো আমি করব, এইরকম ভাবে ভাবলে কিন্তু হবে না। করাটাকে বজায় রাখতে হবে। যত করতে থাকা যায় আমি দেখেছি, তত কাজটা বদলাতেও থাকে নিজে নিজে, এবং কাজটা কিভাবে বদলাচ্ছে এইটার জন্য আমাকে করতে হয় একটা স্টাডি রাখতে হয় সবসময়। আমি এর পরবর্তীতে যখন আমি প্রফেশনাল ফটোগ্রাফির ক্ষেত্রে এসেছি, দেখেছি এই যে কম্পোজিশন বলা হয়, নিজের মন থেকে ছবি করা, নিজেকে আনন্দ দেবার জন্য এবং আমার যারা দর্শক তাদেরকে চিন্তা করে ছবি করা, আর কমার্শিয়াল ছবি করার মধ্যে একটু তফাৎ আছে। যেরকম কমার্শিয়াল ছবি করার ক্ষেত্রে আমি একটা শর্ত সাপেক্ষে ছবি করছি, যে কোনো কমার্শিয়াল ছবি, আমার মধ্যে এমন এক্সপার্টাইজ হওয়াটা আমার দরকার, বা এমন আমার পারদর্শিতা থাকা দরকার যে আমি যেমন ভাবে চাইছি ছবিটা যেন তেমন হয়, এবং সেখানে অনেক রকমের অপশন কিন্তু আমার কাছে নেই। অর্থাৎ আমি এটা একটা করে দেখলাম, আচ্ছা ঠিক আছে ওটাও একটা করে দেখি, পরে গিয়ে দেখে নেবো, এতটা সময় নেই বলে বলা হয় যে আপনি যখন অভ্যাসের মধ্যে থাকবেন, নিজে যখন অভ্যাস করবেন, তখন বিভিন্ন রকমের করুন, করে সেটাকে অ্যানালাইজ করুন, অ্যানালাইজ তার থেকে নির্যাসটুকু বার। এইটা মূল আমার মনে হয়েছে শিক্ষার একটা বিশেষ পদ্ধতি। আমি নিজে প্রফেশনাল কাজ করি, ওয়েডিং এর কাজ করি, আরো বিভিন্ন রকমের ডকুমেন্টারি কাজ করি, প্রোডাক্ট শুটের কিছু কাজ, প্রপার্টি শুটের কাজ, প্রত্যেকটা কাজের আলাদা আলাদা ধরনের কম্পোজিশন হয়। আজ আমার যতদূর মনে হয়েছে অগ্র যেটা বলতে চাইছে, সেটা হচ্ছে যে আমরা যখন কোনো একটা ছবিকে বা কোনো একটা দৃশ্যকে নিজেরা রিয়েলাইজ করেছি, নিজেরা বিস্মিত হয়েছে কিছুতে, সেইটাকে প্রকাশ করতে চাইছি, এটার একটা কম্পোজিশন সম্পূর্ণ আলাদা। এখানে কিন্তু আমরা অনেকটা স্বাধীন। প্রথম কথা, কোনো একটা হ্যাঁ, মানে দৃশ্যকে আমি প্রফেশনালের বাইরে বেরিয়ে এসে ব্যাপারটা আমরা বলতে চাইছি। ঠিক। হ্যাঁ, একটু প্রফেশনালের বাইরে এসে, কারণ আমার প্রফেশনালের ক্ষেত্রে আমি বললাম যে আমার কিছু ব্যাপারে হাত বাঁধা, আমি চাইলেও এটাকে হয়তো রুল অফ থার্ড নিয়ে যেতে পারবো, কিন্তু যখন আমরা মন থেকে করছি সেটা, তখন আমরা চাইতেই পারি যে এটাকে আমি চাইলে এর রুল অফ থার্ডে ব্যবহার করলাম, একটা রুল অফ থার্ডকে আনলাম, আমি চাইছি না এটাকে রুল অফ থার্ড করতে, করে দেখি কেমন হয়। এরপরে আমার একটা সুযোগ থাকছে যে আমি নিজে চয়েস করব, নিজে বুঝবো একটা দৃশ্য রুল অফ থার্ড হলে কি হয়, না হলে কি। আমি একটু কয়েকটা ছবি দেখিয়ে আলোচনা করি, তাহলে একটু ভালো হয়। আমি আগে রুল অফ থার্ড এর কথাটা যখন উঠলো, তাহলে একটু রুল অফ থার্ডটা নিয়ে বলি।
আচ্ছা একটু ছোট্ট করে আগে সুমনের সাথে পরিচয় করিয়ে দেওয়া হলে ভালো হতো নাকি? হ্যালো হ্যাঁ 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 সুমন, শুনতে পাচ্ছিস? বলো 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 সুমন একটু একটু নিজের একটু হ্যাঁ ইন্ট্রোডাকশন এবং যদি ফটোগ্রাফি হ্যাঁ জার্নি যেটা সুজয় শেয়ার করলো, এরকম যদি তুই একটু আমাদের দর্শকদের জন্য শুধু ফটোগ্রাফিক জার্নি সম্পর্কে যদি একটু হ্যাঁ, বলিস। নিশ্চয়ই। শুভ সন্ধ্যা বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমার ভয়েস সবাই ঠিকঠাক মতো শুনতে পাচ্ছেন তো? অভ্র, সুজয় এবং আমি শুনতে পাচ্ছি, হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ আচ্ছা। হুম, তো আমি প্রধানত বাই প্রফেশন আমি হচ্ছে একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার, কিন্তু এই কাজের চাপে সারাদিনের পর ক্লায়েন্টের চাপ, ম্যানেজারের ডেডলাইনের চাপ, এরপরে নিজেকে রিজুভিনেট করা, পরের দিনের জন্য আবার নিজেকে তৈরি করে নামা, এর জন্য একটা ওয়ে আউট খুঁজছিলাম। তো খুঁজতে 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 আমি এই ফটোগ্রাফি জিনিসটার মধ্যে খুব আকর্ষণ বোধ করি। ঠিক তারপরে ক্যামেরা কিনি, বিষয়টা নিয়ে আরো যখন পড়াশোনা করি, নিছকই একটা আর কি নিজেকে নিজেকে রিজুভিনেট করা, নিজের ক্লান্তিটাকে দূর করার জায়গা থেকে ফটোগ্রাফিটা খুব ভালোবাসার জায়গা থেকে আর কি আমি শুরু করি ফটোগ্রাফি। এরপরে ধীরে ধীরে যখন আকর্ষণ আমার বৃদ্ধি পায়, তখন এই বিষয়টা নিয়ে আরো পড়াশোনা করি, যে কিছু জিনিস দেখছি যে ভালো লাগছে, কিন্তু যখন বড় পর্দায় দেখছি যেটা সুজয় বললো, তখন যেন কেমন যেন একটু লাগছে না, ঠিক যেন কোথায় যেন একটা সামথিং ইজ মিসিং, সামথিং ইজ মিসিং। তো এইটা নিয়ে তারপরে তখন আমি দেশের বাইরে ছিলাম, বিভিন্ন জনের সাথে আমি কথা বলি, তখন যারা ফটোগ্রাফি করতো বা সেই মুহূর্তে আমার আশেপাশে পরিমণ্ডলে যারা ছিল, তাদেরকে নিয়ে তাদের সাথে আলোচনা করি। তারাও খুব যে আমাকে ইয়ে করতে পেরেছে, আমার প্রশ্নগুলোর উত্তর দিতে পেরেছে তা নয়, তবে কিছুটা অবশ্যই আমার দূর হয়েছে। তাতে বুঝলাম যে কিছু নিয়মাবলী আছে, যে নিয়মাবলীগুলোকে ছবির মধ্যে বা ছবি তোলার সময় মাথায় রাখতে হবে। হ্যাঁ, সেগুলোকে কিছু কখনো কখনো মেনটেন করতে হবে, কখনো কখনো সেগুলোকে ভাঙতে হবে। এই ব্যাপারটা শিখলাম। একটা একটা এটা একটা জার্নি আর কি, অনেক বছরের জার্নি। তারপরে আমি বিভিন্ন পত্রিকাতে, বিভিন্ন ম্যাগাজিনে, বিভিন্ন জায়গায় আমার ছবি দিই, সেগুলো ছবি সিলেক্ট হয়। কিছু কিছু ভুল ত্রুটিও পাই, যেগুলো অনেক সিনিয়র এবং এমিনেন্ট ফটোগ্রাফারদের সাথে কথাবার্তা বলে সেগুলোকে ভুলগুলো বুঝতে পারি পরবর্তীতে। দিয়ে এখন আমি এই ফটোগ্রাফি ব্যাপারটাকে খুব সিরিয়াস জায়গা থেকে ইয়ে করি, দেখি। এটা এখন আর খুব মানে শুধুমাত্র ভালো লেগে করা, অবশ্যই এখনো ভালোবাসা রয়েছে, ভালো লেগে করাটা নয়, এটা এখন একটা আমার কাছে একটা সিরিয়াস ইভেন্ট। আমি যখন ছবি তুলতে যাই তখন আমার একাগ্রতা থাকে, তখন আমার মুড অন্যরকম থাকে, যেরকমটা মানে অফিসে যেরকম থাকি বা বাড়িতে যেরকম থাকি সেরকম কখনোই থাকি না। একটা অন্যরকম মুড, একটা অন্যরকম চিন্তা, অন্যরকম ধারণা নিয়ে আমি ছবি তুলি। তবে আমার ছবি তোলার মেইন বিষয়বস্তু হচ্ছে, আমার খুব পছন্দের বিষয় হচ্ছে ল্যান্ডস্কেপ। ল্যান্ডস্কেপ আমার ভীষণই ভালো লাগে। এমনি অন্যান্য তুই বলতে ফটোগ্রাফি, চাইছিস যে ফটোগ্রাফি বিষয়টা থেরাপিউটিক। হ্যাঁ আমার কাছে তো তাই, একদমই তাই, একদমই তাই। আচ্ছা, ল্যান্ডস্কেপ ফটোগ্রাফির বিষয়ে আমার একটা ছোট্ট প্রশ্ন আছে। সুমনদাকে শেষ করিনি। হ্যাঁ, মানে এই আর কি, এইভাবেই আমার চলছে। এখনো আমি সময় সুযোগ পেলে বেরিয়ে পড়ি। হ্যাঁ, কখনো কখনো এই বেরিয়ে পড়ার জন্য ম্যানেজারের চোখ রাঙানিও দেখতে হয়। দেখবো, ঠিক আছে, অসুবিধা নেই, কিন্তু দিনের শেষে যদি একটা ভালো ছবি তুলতে পারি, একটা বা এই ছবি তোলার জার্নিটা, এটাও কিন্তু একটা বড় এক্সপিরিয়েন্স। তো একটা দিনের শেষে ভালো ছবি তো অবশ্যই একটা উপরি পাওয়া। আচ্ছা অভিদীপ, ছোট্ট করে একটা ইন্ট্রোডাকশন, মানে শ্রোতা হিসেবে ইন্ট্রোডাকশন চলবে। মিউট আচ্ছা, আছে? নমস্কার। হ্যাঁ শোনা আচ্ছা, যাচ্ছে। আমি আজকে এই অনুষ্ঠানে শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে, হ্যাঁ। আচ্ছা, আমি অভিদীপ, আমিও পেশায় আইটি কর্মী। অভ্রদার সাথে আমার পরিচয় দীর্ঘ 10-12 বছরে, মূলত লেখালেখি সূত্রেই আলাপ। এখন সেটা অনেকটাই বন্ধুত্বের জায়গায় চলেই গেছে। সুমনদার সাথেও আবার আলাপ অভ্রদার থ্রুতেই, সুজয়দার সাথেও তাই। তো আমি
ছবি তোলার ব্যাপারটা নিয়ে সবে আর কি নাড়াঘাটা করা শুরু করেছি আর কি। তো বাকি তিনজনের তুলনায় আমি একেবারেই বেসিক জায়গাতেই রয়েছি। আমি আজকে মূলত এই অনুষ্ঠানে জয়েন করেছি বাকি তিনজনের থেকে অনেক কিছু শিখতে চাই সেই জন্য। তো মাঝে মাঝে আমি দু চারটে প্রশ্ন করি। আচ্ছা, সুজয়কে তাহলে আবার হ্যান্ড ওভার করছি। সুজয়, তুমি আচ্ছা, হ্যাঁ বল। আচ্ছা, আমার একটা প্রশ্ন আছে, মানে এই সুমনদা যখন হুম, ল্যান্ডস্কেপ ফটোগ্রাফি বিষয়টাই তুললো, তো ল্যান্ডস্কেপ ফটোগ্রাফিতে মানে রুল অফ থার্ড তো ঠিক আছে, মানে বেসিক একটা যখন আমরা বড় সিনারি দেখছি, ধরো একটা বিশাল বড় নদীর সামনে দাঁড়িয়ে আছি বা পাহাড়ের সামনে দাঁড়িয়ে আছি, আমাদের চোখে তো আমরা অনেকটা একটা ব্রড জিনিস দেখতে পাচ্ছি। সেখান থেকে যখন ক্যামেরায় ফ্রেমিংটা করবো, ছবির মধ্যে অ্যাকচুয়াল সাবজেক্টটা ঠিক কিভাবে তুলে ধরা যেতে পারে, মানে সেই জিনিসটা ফটোগ্রাফি কম্পোজিশনটা ল্যান্ডস্কেপের ক্ষেত্রে কি হতে পারে, মানে সাবজেক্ট হিসাবে বলছি। এটা এটা সুমন বলার আগে আমি একটা জিনিস বলে দিই, ঠিক আছে? এই যে এই এই ধরনের প্রশ্ন আসবে এটা আমি জানতাম। তো এই জন্য আমরা কি করেছি, এই যে ফটোগ্রাফিক রুল গুলোকে দুটো ভাগে ভাগ করেছি, একটা হচ্ছে সাবজেক্ট ওরিয়েন্টেড, ওর একটা মধ্যে একটু অবজেক্ট ওরিয়েন্টেড। নেটওয়ার্ক প্রবলেম আছে। ঠিক আছে, তো এখানে সাবজেক্ট ওরিয়েন্টেড বা ব্যাকগ্রাউন্ড ওরিয়েন্টেড, সরি ব্যাকগ্রাউন্ড ওরিয়েন্টেড বিষয়টা নিয়ে বলবে আজকে হচ্ছে সুজয়, আর ফোরগ্রাউন্ড বা অবজেক্ট রিলেটেড ব্যাপারটা নিয়ে বলবে হচ্ছে সুমন, ঠিক আছে? এটা, আর হচ্ছে এখানে একটা ছোট প্রশ্ন এসছে যে কম্পোজিশন কি শিখতে হয় না আমাদের ইনস্টিংক্টের মধ্যে কোথাও কম্পোজিশনটা সুপ্ত থাকে? ঠিক আছে, এখানে দুজনই সুমন এবং সুজয় দুজনে, আহ, আমি শিওর যে দুজনে দুটো সাইড অফ কম্পোজিশন নিয়ে যেহেতু বলবে, সেহেতু অ্যান্সারটাও ডিফারেন্ট হবে, ঠিক আছে? তো ওরা দুজনে তোমাদের কথা শেষে তোমরা এই প্রশ্নটারও উত্তর দিও, কেমন? তা আমি সুজয়কে হুম। তাহলে হ্যান্ড ওভার করছি। সুজয়, তুমি বলছো যে আজকে ব্যাকগ্রাউন্ড কম্পোজিশন রিলেটেড রুল নিয়ে, এবং অভিদীপ তুই যে প্রশ্নটা করলি এটা হোপফুলি এর মধ্যে কিছুটা অ্যান্সার হবে। এটা ছাড়াও আর যে থ্রেডে যে প্রশ্নটা এসেছে সেটা নিয়েও সুজয় তুমি তাহলে একটু বলো, ঠিক আছে? আহ, মূলত বিষয় হচ্ছে, আমি যদিও একটু এই সমস্ত বিষয়ে একটু রুল বিরোধী, মানে এটাকে রুল বলে মেনে নিতে বিরোধী আর কি, আর কিছু নয়। তবে রুল তো আছে, রুল যখন আছে তখন রুলটা আমায় জানতেও হবে, প্রথম কথা। আচ্ছা, রুল যখনই আমরা জানবো তখনই আমাদের মধ্যে একটা ইনস্টিংক্ট আছে, যে কোনো কিছুকে দেখার যদি আমাকে একটা রুল শিখিয়ে দেওয়া হয়, আমি যখনই কোনো দিকে তাকাবো তার মধ্যে একটা রুল দেখতে পাবো। অদ্ভুত বিষয়। আচ্ছা, আমি একটা আগে বরং একটা ছবিকে আগে শেয়ার করি, একটু বলে নিই, না হলে আমি কি বিষয় বলছি আপনারা রিলেট করতে পারবেন। আচ্ছা, ধরে নিই আমরা যে আমি আগে একটুখানি স্ক্রিনটাকে শেয়ার করে দিচ্ছি। ঠিক আছে? সুজয়, তাহলে আমি স্ক্রিনটা শেয়ার করছি তোমার, হ্যাঁ। হ্যাঁ। আচ্ছা, স্ক্রিনটা আসছে তো? হ্যাঁ, আচ্ছা, হুম। আচ্ছা আচ্ছা। এই যেভাবে আমি ধরুন এই স্ক্রিনটাকে ৯টা ভাগ করে নিয়েছি, ১ ২ ৩ ৪ ৫ ৬ ৭ ৮ ৯। আপনি যেদিক থেকেই দেখবেন, মানে হরাইজন্টালি দেখুন, ভার্টিক্যালি দেখুন, ৩টে করে ঘর দেখতে পাবেন। ৯টা ঘর এখানে সমানভাবে ভাগ করা আছে। রুলটায় বলা হয় যেটা, যেহেতু খুব সীমিত সময় আমি একটু অল্প করে বলছি, আমাকে মার্জনা করবেন, কারণ এইভাবে বলাটা এইরকম রুল নিয়ে এতটা কম সময়ে সম্ভব হয় না। তবু আমি বলে রাখি, এই ৪টে দিককে, এই ঘরগুলোকে, এই ৪টে ঘরকে আমরা গোল্ডেন পয়েন্ট বলতে পারি। তার মানে আশা করা যাচ্ছে যে এই ৪টে ঘরকে বেশি প্রাধান্য দেওয়া হচ্ছে। তারপরেই প্রাধান্য দেওয়া হচ্ছে ১ ২ ৩ ৪, অর্থাৎ এইটা হচ্ছে গুড পয়েন্ট। এই পয়েন্টটাকে বলা হচ্ছে ডেভিল পয়েন্ট বা ডেঞ্জার পয়েন্ট। প্রথমত এইটা, এই এই বিষয়টা আপনারা একটু বুঝে নিন। আমি
অল্প সময়ের মধ্যে বলছি বলে এরপরে আমি চলে যাচ্ছি একটু এইটা। এইভাবে আমার বলবার কারণটা কি, কেন আমি একটা ছবিকে এরকম ভাবে 9টা টুকরো করব, আর কেন আমি এইভাবে দেখার মতন করে, মানে এই ভাবে কেন দেখবো কোনো কিছু। তার কারণটাই হচ্ছে আমাদেরকে ভাবনা চিন্তা করতে হবে আমাদের ভিউয়ার্সের। যেমন গান হলো শ্রোতা নির্ভর, যেমন ছবি বা যে কোনো পেন্টিং হোক, স্কাল্পচার হোক, ছবি হোক, এটা কিন্তু দর্শক নির্ভর। অর্থাৎ আমার ভিউয়ার্সই আমার কাছে সব। আমার ভিউয়ার্স কিভাবে দেখবেন, বলা হচ্ছে যে 41% ভিউয়ার্স নাকি এইখান থেকে ছবিটা দেখা শুরু করে, 20% ভিউয়ার্স এখান থেকে দেখেন, 14% ভিউয়ার্স এখানে দেখেন, প্রথমে 25% ভিউয়ার্স এখানে দেখেন। এইভাবে ভিউয়ার্স এর চোখটা নাকি ঘুরতে থাকে। দেখুন গুড পয়েন্টে বা এখানে কোনো রকম পার্সেন্টেজ দেওয়া হয়নি। সাধারণত ভিউয়ার্সরা নাকি প্রথমে এইখানটা দেখবেন না। আমি একটু ছবিতে আসছি এবার। যে কোনো একটা ছবির ক্ষেত্রে আমি আসি, ধরে নেওয়া যাক রুল অফ থার্ডের ক্ষেত্রে। একটু সময় লাগছে। ছবিটি স্ক্রিনে আসছে তো ব্রো? আচ্ছা, হ্যাঁ দেখতে পাচ্ছি। আচ্ছা, এই ছবিটাকে আমরা এবার ওই রকম 9টা ভাগ করছি। ধরলেন এইভাবে কাটলাম, এইভাবে কাটলাম, এইভাবে কাটলাম, এইভাবে কাটলাম। এই মানুষটাকে আমি রাখছি ধরে নিন গুড পয়েন্টে। ঠিক আছে, একটা আলোর রেখা আছে হালকা, একটা দৃশ্য আছে, খুব সাধারণ দৃশ্য। এটা ঝাড়গ্রামেতে তোলা, মেঠো রাস্তা, কিচ্ছু নয়, খুব সাধারণ একটা ছবি। আপনাদেরকে দেখানো এই কারণে যে রুল অফ থার্ডকে কঠিন ভাবে যদি আমি মেনে চলি তাহলে ছবিটা কিরকম দেখায়। প্রথমত রুল অফ থার্ডকে মেনে চলার ক্ষেত্রে আমি আর একটা ছবি দেখাই। এটা এখানকার কুমোরটুলিতে করা ছবি। ধরে নেওয়া যাক এই ছবিটাকেও আমি 9টা ভাগে ভাগ করছি। 9টা ভাগে ভাগ করলাম। এই ভাগটা আসছে গুড পয়েন্টের কাছাকাছি, এই ভাগটাও আসছে গোল্ডেন পয়েন্ট। এইবারে এইটা হলেই ছবিটার মধ্যে কি চূড়ান্ত সফলতা এসে গেল? ছবিটা কি সত্যিই সুন্দর হয়ে গেছে? এই বিষয়গুলো সবটাই কিন্তু মানুষকে আগে ঠিক করতে হবে যে আমি কিরকম চাইছি, আমার ছবিটা কেমন হওয়া উচিত ছিল, এই বিষয়টা। অর্থাৎ আমি গোল্ডেন পয়েন্টের দিক থেকে যদি আলোচনা করি, একটু আমি আবার স্ক্রিনে দিচ্ছি। আচ্ছা, যদি চিন্তা করি অনেক সময় একটা দেখবো রুল যে আমরা সবসময় আমি গোল্ডেন পয়েন্ট থাম্ব মেনে, রুলের মতো ব্যবহার করব হ্যাঁ, সেটা সম্ভব না, তাই তো? না, হ্যাঁ মানে আমি বলতে এটা চাইছি যে থাম্ব রুলের একটা মতো রুল ব্যবহার করাটা আমি, সম্ভব। হ্যাঁ অভিদীপ একটু বোঝা গেল কি উত্তরটা তাতে কি ল্যান্ডস্কেপের ক্ষেত্রে হয়? যে হুম হ্যাঁ বলো অগ্র, বলো। হ্যাঁ আমি অভিদীপের প্রশ্নটা বলতে যাচ্ছিলাম যে ও ভাবছে যে এই পাহাড়, অভিদীপ ওই মানে পাহাড়ে জঙ্গলে খুব ঘুরে বেড়ায় আর কি, ঠিক আছে? তো আচ্ছা, আহ, এখন তো যতদিন স্বাধীন ছিল ঘুরে বেড়াতো, এখন আর পারে না। তো সেই জন্য ওর ল্যান্ডস্কেপের কম্পোজিশন নিয়ে ওর মধ্যে অনেক সন্দেহ আছে। ও ছবি এক এক সময় তুলে বলে এই ছবিটা মনে হয় ঠিক হলো না। তো এইটাই আমি বলার চেষ্টা করছিলাম যে সবসময় যে একটা রুল আমি ধরলাম, আমি বসিয়ে দিলাম ছবির উপর, সেইটা করলেও হয় না। সেখান থেকে আরো অন্যান্য কিছু কিছু পার্সপেক্টিভ বুঝতে হয় আর কি। তো যে এবার হ্যাঁ ঠিক আছে আমি এবার যতটুকু হ্যাঁ আমি যতটুকু অভিজিতের প্রশ্নটাকে বুঝলাম, অভিজিৎ আরো একটা প্রশ্ন উঠে আসছে সেখান থেকে যে আমি একটা বড় দৃশ্যকে দেখছি, আমি কিভাবে সেই দৃশ্যটাকে সাজাবো আমার ফ্রেমের মধ্যে, তাই না অভিজিৎ? তুমি বলে এইরকম কথা বলছি। একদমই মূল কথা আমি অন্তত আমার অভিজ্ঞতা থেকে বলবো, যতক্ষণ না তোমার ভিতরে কোনো একটা দৃশ্য মধ্যে কিছু একটা খুব একটা বিস্ময় যোগাচ্ছে, ততক্ষণ পর্যন্ত তোমার মধ্যে ছবিটা কিন্তু তৈরি হচ্ছে না। যেই বিষয় তৈরি হচ্ছে মানে ওটা সাবজেক্ট,
এবার তুমি তোমার সাবজেক্টটাকে কিভাবে প্লেস দেবে, এটা পেয়ে গেলেই তুমি কিন্তু একটা সুন্দর ফ্রেম এমনিতেই। এটা দেখলেই তুমি অনেকটা এগিয়ে গেলে। তারপর তো টেকনিকের ব্যাপার আছে, তার সঙ্গে এই সমস্যাগুলো আলাদা। হ্যাঁ, বলো অব্র। আমি হ্যাঁ মিউটে রয়েছি। না ঠিক আছে, আমরা এবার তাহলে নেক্সট রুলটায় চলে যাই নাকি? সুমন নেক্সট হঠাৎ বলতে সুমন মনে হয় ড্রপ করে গেল নাকি? আচ্ছা হ্যাঁ ঠিক আছে, মানে তুমি কন্টিনিউ করো। আচ্ছা, নেক্সট রুল বলতে আবার একটা, এখানে ঠিক আমি রুল অর্থে তো প্রথমে বলেছি আমি আসছি না, তবু একটা বিষয় আছে কি, সাবজেক্টকে যদি আমি গোল্ডেন পয়েন্টে নাও রাখি, আমি যদি রুলার থার্ড দিয়ে নাও দেখাই, তাহলে কি করা যেতে পারে? তবু আমি একটা মিনিট একটু আমার এটা স্লো হচ্ছে বলে একটু আমি শেয়ার করছি একটা ছবি। এখানে আমি বলবো লিডিং লাইন। লিডিং লাইন অনেক সময় কিছু লাইন এসে যায় আমাদের ফ্রেমের মধ্যে, যেগুলোকে আমরা যদি একটু সুন্দরভাবে ব্যবহার করতে পারি এবং সাবজেক্টকে যদি একটা ঠিক মতো প্লেস দিতে পারি, আমাদের বক্তব্যটা অনেকটা পরিষ্কার হয়ে যায়। সাপোজ এখানে এই লাইনগুলো যখন থাকছে, লিডিং লাইনের ভূমিকাটা কি থাকছে? ভূমিকা হচ্ছে আমি যদি চাই এখানে যা কিছু আমাকে ডিস্টার্ব করছে, আমি যদি এইখানটায় তাকাতে চাই, এইখানটায় তাকাতে চাই, আমাকে এই লাইনগুলো সম্পূর্ণ ইন্ডিকেট করছে যেন যে আমাকে এইখানটা দেখানো হচ্ছে। আমি যদি আরেকটা ছবিতে আসি, লিডিং লাইনের এইভাবে, অর্থাৎ এখানে কোনো লাইন টানা নেই। এর আগের ছবিটা কি দেখালাম যে এখানে কিছু লাইন টানা আছে পরিষ্কার, তাহলে কি এরকমই লাইন টানা থাকবে তবেই সেটা লিডিং লাইন হবে? তা কিন্তু নয়। লিডিং লাইন অর্থাৎ আমার ক্যামেরাটা ধরবার একটা পদ্ধতি, একটা বিশেষ ধরনের লেন্সকে বেছে নেবার পদ্ধতি, এবং বিশেষ জায়গাতে বিশেষভাবে সেই লেন্সটাকে যখন আমি ব্যবহার করছি, তখন সম্পূর্ণ মনে হচ্ছে যে এখান থেকে একটা লাইন তৈরি হচ্ছে, এখান থেকে একটা লাইন হচ্ছে, এখান থেকে লাইন হচ্ছে। আমার সাবজেক্টটাকে সেইখানে যদি আমি প্লেস করতে পারি, তাহলে লিডিং লাইনের সার্থকতা। অর্থাৎ সমস্ত ফ্রেমটার মধ্যে আমার চোখ এখানে যেতে পারে, এখানে যেতে পারে, কিন্তু না আমার চোখটা এইখানে। আমি যদি কাউকে বলতে চাই বা কাউকে যদি দেখাই ছবিটা, ঠিক মিড পয়েন্টে আমার জানলাটা থাকলেও মানুষের চোখ এইখানটা যাবে না, কেউ বলবে না একটা জানলা আছে, মানুষের এইখানটাতে চলে যাবে। এইটা লিডিং লাইনের কারণে ঘটে। এটা যদি আমরা ঠিক ঠিক মতন ব্যবহার করতে পারি, লিডিং লাইনকে এইভাবে ব্যবহার করা যায়। যেহেতু সময়টা শর্ট আছে, সুমন বলে আমি এরপরে পরের রুলটায় চলে আসছি। বারবারও বলছি আপনাদের কাছে অনুরোধ, রুল শব্দটাকে ঠিক কোন একটা দেশের রুল, কোন জায়গার রুল, কোন কিছু করার রুল, এই রুলের সঙ্গে ঘুরিয়ে ফেলবেন না। এই রুলটা কিন্তু অ্যাকচুয়ালি আমাদেরই ছবিটাকে আরো বেটার, আরো সুন্দর করবার, আর কিছু না। দেখুন আমি এবারে যেটা আলোচনা করবো সেটা হচ্ছে ফ্রেম উইদিন ফ্রেম। কোনো কোনো সময় এই এই পদ্ধতিতে খুব সুন্দর দেখায় একটা ছবি, এবং একটা ছবি বিশেষ হয়ে ওঠে, যদিও দৃশ্যটা হয়তো বিশেষ ছিল না। যেমন দেখুন ফ্রেম উইদিন ফ্রেম, একটি মানুষ সম্পূর্ণ আলাদাভাবে এইখানে বসে আছেন, এই দৃশ্যটা আপনারা বুঝতে পারছেন সম্পূর্ণ আলাদা। একটা ফ্রেমকে 40% 60% আলাদা করে দেওয়া আছে। এইটা একটা খুব সাধারণ আমাদের পরিচিত বিষয়। ছবিটা করা আমার ঠাকুরবাড়ি থেকে মর্নিং ওয়াকের পরে পরে একজন বৃদ্ধ মানুষ বা একটু বয়স্ক মানুষ, তিনি একটু হাঁপিয়ে গিয়ে বসে আছেন। আমি তাকে ক্যাপচার করছি এই বিশেষ অ্যাঙ্গেলটাতে। এইটার ফলে হচ্ছে কি, ফ্রেম উইদিন ফ্রেম, আমার এইখানকার বক্তব্যটাও এইখানকার বক্তব্যের সঙ্গে কিন্তু রিলেটেড। এরপরে আমি ছবিটায় আসছি। এই ছবিটা আমাকে অনেকটা সম্মান দিয়েছে, ছবিটা একটা বড় কন্টেস্টে ফার্স্ট প্রাইজ পেয়েছিল। এখানেও খুব সাধারণ একটা দৃশ্য, কুমোরটুলি দৃশ্য। আমি যে টোটাল ফ্রেমটাকে ব্যবহার করা, আর তার মধ্যে এই জায়গাটুকু যেন একটা আলাদাভাবে ফ্রেম করা হয়েছে। এইখানকার লাইট কন্ডিশন আপনারা দেখুন, এখানকার
কাজটা দেখুন, এইটার সঙ্গে সম্পূর্ণ বিপরীত তার পরের ফ্রেম, অর্থাৎ এখানে টোটাল 3টে ফ্রেম আছে, 1 2 3। আর আমরা যে টোটাল ফ্রেমটা দেখছি এটা নিয়ে 4, অর্থাৎ ফ্রেমের মধ্যে এতগুলো ফ্রেম আসছে। কিন্তু আমার বক্তব্যটা কোথায়? প্রত্যেকটার সঙ্গে প্রত্যেকটা রিলেটেড, কোনোটাকে ছাড়া হয়ে কিন্তু ফ্রেম হয়ে না। আমি পরের একটাতে আসছি, এটা খুব সাধারণ একটা ওয়েডিং শট, মানে খুবই পরিচিত শট। আবার ধরুন কুমোরটুলিতে আরেক ধরনের শট, এখানেও বলা যায় 3টে ফ্রেম ব্যবহার। এই এই ফ্রেমটার একটা বিশেষ অর্থ, এই ফ্রেমটার অর্থ, এই ফ্রেমটার অর্থ, আবার 3টে মিলিয়ে আরেকটা বিশেষ অর্থ, এইটা রেখে ফ্রেমটাকে করা। আবার আরেক ধরনের ছবি, এটাও একটা ফ্রেম, বাইরের দৃশ্য একরকম, অনেকখানি, অর্থাৎ প্রায় 80% বাইরের দৃশ্য, 20% জায়গা দেওয়া হয়েছে এই ফ্রেমটুকু। লাইট কন্ডিশন ব্যালেন্স করার কারণে এইটাকে খুব একটা ডিসব্যালেন্স দেখাচ্ছে না, এই পোর্শনটা ভারী লাগছে না। আমরা যদিও আজকে ছবির ব্যালেন্স নিয়ে আলোচনা করছি, ফ্রেম উইদিন ফ্রেমে আরো বেশ কিছু ছবি আছে, আমার আজকে ছবির মধ্যে তুলে দিতে চাইছিলাম। আমি আশা করি অর্ঘ এবার সুমন ঠিক। আচ্ছা, থ্যাংক ইউ সুজয়, খুব ভালো লাগলো। আর এত সুন্দর আমরা কয়েকটা এক্সাম্পল দেখলাম, এবং অভিদীপ আশা করি তোর কিছুটা কোয়েশ্চেন অ্যান্সার পেয়েছি, যে যখন আমি লিডিং লাইন্স অ্যাপ্লাই করছি তখন কিন্তু লিডিং লাইন্সের সাথে আমি কোয়াড্রেন্টটাও দেখে নিচ্ছি যে আমি এটা কোন ভিজুয়ালি ইন্টারেস্টিং কোয়াড্রেন্টে রাখছি না অন্য কোথাও রাখছি, যে ফ্রেম উইদিন ফ্রেমেও যখন রাখছি তখন কিন্তু এটা সুপারপোজ হয়ে যাচ্ছে, সুপার ইম্পোজ হয়ে যাচ্ছে একটা রুল আর একটা রুলের সাথে। এবার এইটা যদি আমি বলে দিই কোথাও রুল নাম্বার 1, রুল নাম্বার 2, রুল নাম্বার 3, এখানে একটা মজার ঘটনা বলি। হ্যাঁ, একটু সিরিয়াস আলোচনার মধ্যে মজার মজার জিনিস বলে দেওয়া খুব ভালো। আমরা যখন কলেজে পড়তাম তখন আমাদের প্রচন্ড র্যাগিং হতো, ঠিক আছে? আমি পড়েছি হচ্ছে আরই কলেজে, বেধড়ক র্যাগিং হতো। সেই র্যাগিং এর দুটো রুল ছিল, যে যখন তোমার যে সিনিয়র ইজ অলওয়েজ রাইট, আর যখন রুল নাম্বার 2 ছিল হোয়েন এভার দের ইজ কনফিউশন অ্যাপ্লাই রুল নাম্বার 1, তার মানে আবার সিনিয়র ইজ অলওয়েজ রাইট। এর ফটোগ্রাফির ক্ষেত্রে এরকম দুটো রুল কোথাও নেই, এখানে সবকটা রুল এসে একটা জায়গায় মিলে যাচ্ছে। তো এই যে একটা প্রশ্ন ওখানে উনি বলেছেন বিদিশা দে, যে এটা কি আমাদের ইনস্টিংক্ট এর মধ্যে কোথাও কম্পিটিশন সুপ্ত থাকে? নিশ্চয়ই একটা টাইমে ছিল যখন এটাকে সায়েন্টিফিক্যালি এক্সপ্লোর করা হয়নি, মানে সায়েন্টিফিক্যালি তো সাইকোলজিকেও সেই একটা সময় কখনো এক্সপ্লোর করা হয়নি, কিন্তু তারপর তো সেটা হলো, এবং যখন আমরা আজকে সাইকোলজিকে ইন্টারপ্রেট করতে পারি, তো সেরকম ভাবেই ফটোগ্রাফি কম্পোজিশন রুল যেগুলো তৈরি হয়েছে সেটাও আমাদের সাইকোলজিক্যাল এক্সপেরিমেন্টের থেকেই হয়েছে বলে আমার মনে হয়। এই ব্যাপারে আমার খুব একটা জ্ঞান নেই, এগুলো সব শোনা শোনা কথা, কিন্তু জ্ঞান ওই বলে দিলে বেড়ে যায়, তো ওই জন্য আমি সবসময় দিতে থাকি। ঠিক আছে। অব্র, তুমি যেটা বলেছো একদমই ঠিক কথা। কেননা এই রুলগুলো তৈরি হয়েছে মানুষের সাইকোলজিটাকে অ্যানালিসিস করে, কিছু ইনস্টিংক্ট, মানে এই সকল রুলগুলো নিয়ে যে আমরা কথা বলছি, এগুলো কিন্তু বেশ কিছুটা জিনিস সাবকনসিয়াস মাইন্ডে আমাদের কাজ করে। হয়তো কনসিয়াস মাইন্ডে আমরা করি না, বুঝতে পারি না, কিন্তু সাবকনসিয়াস মাইন্ডে আমাদের সেই ভালো লাগা বা ভালোবাসার জায়গাগুলো কিন্তু তৈরি হয়ে যায়। হ্যাঁ, সেই রুলগুলো আরো আমি যখন পরবর্তী রুলগুলো নিয়ে আলোচনা করব, সেই ক্ষেত্রে বেশি করে প্রকট হবে, বোঝা যাবে যে হ্যাঁ একটা সাবকনসিয়াস মাইন্ড আছে, এবং সেই জিনিসটা যেরকম মানে আছে বলেই যে তা নয়, এটাকে প্র্যাকটিস করতে হবে। এটাকে প্র্যাকটিসের মাধ্যমে নিয়ে আসতে ছবিতে নিয়ে আসার জন্য প্র্যাকটিসের মাধ্যমে করতে হবে। তো একদম যে আমাদের সাবকনসিয়াস মাইন্ড বা আমাদের যে সাইকোলজিক্যাল যে ব্যাপারটা, সেইটাকে একদম মুছে ফেলা যাবে না, সেটা কিন্তু আছে। ঠিক 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 আছে, এবার তাহলে আমরা তাহলে সেকেন্ড পার্ট অফ আলোচনায় চলে যাচ্ছি। আমরা অলরেডি কিন্তু 1 ঘন্টা 15 মিনিট আমরা কথা বলে ফেলেছি, এবং আমরা ভেবেছিলাম যতটা কভার করব আমরা মনে হয় না প্রথম দিনে পুরোপুরি কভার করতে পারবো, কিন্তু আমরা অ্যাটলিস্ট বাকি রুল গুলোকে নিয়ে আমরা কভার করি, তাই তো? সেটাকে অ্যাটলিস্ট হ্যাঁ অ্যাড্রেস করার চেষ্টা করি। হ্যাঁ, হ্যাঁ, আজকে শিক্ষক দিবস, তো সমস্ত শিক্ষকদেরকে আমার প্রণাম জানিয়ে আমি শুরু করব। আর আমি যে বলেছিলাম শুরুতে যে আমার মনের মধ্যে একটা অনুসন্ধিৎসা ছিল যে কি করলে ছবিটা ভালো হয়, কি করলে দেখতে ভালো লাগবে। ছবি তুলছি, 2 দিন ভালো লাগছে, 3 দিনের দিন দেখতে ইচ্ছা করছে না। তো এই অনুসন্ধিৎসা থেকে তিনি আমাকে ইন্সপায়ার করেন, যিনি আমাকে বুঝিয়েছেন, তার নাম বলতেই হচ্ছে, তিনি হচ্ছেন ভারতবর্ষের একজন এমিনেন্ট ফটোগ্রাফার শ্রী অতনু পাল।
হ্যাঁ, আমি ওনার কাছে ফটোগ্রাফি চর্চা করেছি এবং ভীষণভাবে অনুপ্রাণিত আমি ওনার ফটোগ্রাফি দ্বারা। তো এইবার আমি সুজয় যে সুন্দরভাবে ইয়ে করলো, এক্সপ্লেন করলো, আমিও চেষ্টা করব যতটা পারি বিষয়গুলোকে নিয়ে আলোচনা করার জন্য। আমি এরপরে যে রুলটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে রুল অফ অড। তো অড আর ইভেন এই দুটো জিনিস আমরা সকলেই জানি যে একটা জোড়া আর একটা হচ্ছে বিজোড়। তো ইভেন থাকলে কি হয় আর অড থাকলে কি হয়, এইখানেই হচ্ছে কিন্তু আমাদের সাবকনসিয়াস মাইন্ডের একটা খেলা। যখনই আমি কোনো গ্রুপ অফ অবজেক্টের, মানে এক জায়গায় রয়েছে অনেক অবজেক্ট, এইরকম কোনো অবজেক্টের কোনো ছবি তুলতে যাব, তখন দেখবো যে আমি যদি ইভেন নাম্বার অফ অবজেক্ট থাকে, মানে অবজেক্টগুলো যদি জোড়ায় থাকে, মানে 2, 4, 6 এরকম থাকে, তাহলে ছবিটা যেন ভালো হচ্ছে না। কিন্তু এই ছবিটাই একটা দারুণ ছবি বা আমার ভালো লাগছে ছবি তখনই হয়ে ওঠে যখন দেখা যায় এই অবজেক্টগুলো সাজানো রয়েছে বিজোড় সংখ্যায় বা বিজোড় সংখ্যায় রয়েছে 3, 5, 7 এরকম। তো এই জিনিসটা কেন? বিজ্ঞানীরা অ্যানালিসিস করে দেখেছে যে কি হয়, যখন জোড় সংখ্যায় কোনো অবজেক্ট থাকে তখন আমাদের মাইন্ড কি করে, এই অবজেক্ট, কালেকটিভ অবজেক্টটাকে এই জোড়ায় জোড়ায় ভেঙে ফেলে। জোড়ায় জোড়ায় ভেঙে ফেলার জন্য এটা খুব সহজেই করতে পারে। ব্রেন যে কাজটা খুব সহজেই করতে পারে সেই জিনিসটা আমাদের কাছে চমকপ্রদ লাগে না। সেই জিনিসটা মানে এই তো ঠিকই আছে, না এর মধ্যে আকর্ষণ কিছু। কিন্তু যখনই একটা বিজোড় সংখ্যক অবজেক্ট থাকবে তখনই আমাদের মন এই জোড়ায়, যখনই অনেকগুলো অবজেক্ট রয়েছে বিজোড় সংখ্যায়, এই ভাঙতে গিয়ে তারে একটা তো বেজোড় রয়েছে, তো ভাঙতে পারছি না আমি জোড়ায়, সেই জায়গাটায় গিয়ে পয়েন্ট অফ ইন্টারেস্টটা তৈরি হবে। তো আমি কতগুলো ছবি দেখিয়ে এই পয়েন্টটাকে আলোচনা করব। আচ্ছা, যখন তুই বললি পয়েন্ট অফ ইন্টারেস্ট কথাটা, আমরা কিন্তু এই আজকের আলোচনায় এখনো টাচ করিনি। পয়েন্ট অফ ইন্টারেস্ট কি, সেটা যদি একটু সবার জন্য বলা হয় তাহলে মনে হয় ভালো হবে। পয়েন্ট অফ ইন্টারেস্ট বলতে যে এটা ডিফারেন্ট সাবজেক্টের জন্য ডিফারেন্ট ভাবে অ্যাক্ট করবে, আমি সেটা ছবির মাধ্যমেই বোঝাচ্ছি যে এই ছবিটা কি দেখা যাচ্ছে? আমি শেয়ার করলাম। হ্যাঁ হ্যাঁ, দেখা যাচ্ছে তো, সবাই দেখতে পাচ্ছ? যাচ্ছে। ঠিক আছে, ঠিক আছে। এই ছবিটা একটা আর কি সমুদ্রের মাঝখানে বায়ুকল রয়েছে। তো এই ছবিটাকে আমি বলি 3, 2, 1। তো আমি এখানে দেখতে পাচ্ছি যে 3টে বায়ুকল রয়েছে, এখানে আরো বায়ুকল ছিল, কিন্তু আমি এই ফ্রেমটাকে করেছি এই নাম্বার অফ থটসটাকে মাথায় রেখে। এবং আমি দেখতে পাচ্ছি, যদি দেখি যে এখানে 3টে, এখানে 2টো এবং এখানে একটা, সেই একটা আর কি অড নাম্বার অফ সিনস রয়েছে আর কি, এবং 3টে ইয়ে রয়েছে। তো এইটা একটা আমার কাছে এখানে পয়েন্ট অফ ইন্টারেস্ট কিন্তু এই জিনিসটা, এই যে আমার যে সাবজেক্টটা সেইটাই হচ্ছে আমার এখানে পয়েন্ট অফ ইন্টারেস্ট। আমি দেখাতে চাইছি যে আলোটা এমন ভাবে পড়েছে যেন কোথাও একটা 3, কোথাও 2 এবং কোথাও 1। এইখানে হচ্ছে অড, মানে নাম্বার অফ মানে অড এলিমেন্ট থাকলে বিষয়টা আরো সুন্দর। এইটা আরেকটি ছবি, এটা একটি সিস্কেপ। এখানে দেখতে পাচ্ছি 3জন সার্ফিং করছে। তো এখানে আরো অনেক লোক ছিল। তো এইখানে যদি আমি দেখি, খুব ভালো করে লক্ষ্য করলে আমি দেখতে পাবো যে এইখানে একটা ট্রায়াঙ্গেল শেপ টাইপের রয়েছে 3 বিন্দু এখানে, আর এইখানেও একটা 3জনে মিলে একটা ট্রায়াঙ্গেল তৈরি করেছে। এই যে 3জনে মিলে ট্রায়াঙ্গেল তৈরি করেছে, আমার মন সাবকনসিয়াস মাইন্ডে প্রথমেই যখন দেখছে যে এখানে 3টে অবজেক্ট রয়েছে, এ ভাঙতে চাইবে ইন গ্রুপ। যখনই ভাঙতে পারবে না তখনই ওর একটা ইন্টারেস্ট তৈরি হবে এই জায়গাটায় এবং সামগ্রিকভাবে এই ছবিটার উপরে। এইভাবেই মানে রুল অফ অডসটা কাজ করে। তো এটা নট নেসেসারিলি এটা ল্যান্ডস্কেপ ফটোগ্রাফির জন্য অ্যাপ্লিকেবল, এটা যে কোনো ইয়ের জন্য আমরা বাড়িতে বসেও করতে পারি, খুব সহজেই করতে পারি। যে এখন করোনার সময় তো আমরা বেরোতে পারছি না, আমরা বাড়িতে, প্রত্যেকের বাড়িতে ডিম রয়েছে, আমরা 4টে ডিম রেখে বা 3টে বা 5টা এরকম ভাবে ডিম রেখে যদি বিভিন্ন অ্যারেঞ্জমেন্ট আমি ছবিটা
যেটা এইখানে আমি একটা কম্পারেটিভ স্টাডি দেখিয়েছি। আমার অরিজিনাল ছবিটাতে কিন্তু 4 জন ছিল। এই সাইডের ছবিটা হচ্ছে অরিজিনাল ছবি। আমি আলোচনার জন্য এখানে এই লোকটিকে অমিট করে দিয়েছি, এই লোকটিকে মুছে দিয়েছি। তো এই মুছে দেওয়াতে কি হয়েছে, আমি দেখতে পাচ্ছি এইখানে একটা 3 জনের মধ্যে যেন একটা কমিউনিকেশন তৈরি হচ্ছে। সেই 3 জন, সেই একটা ইন্টারেস্ট তৈরি হচ্ছে এইখানে, যেন এই 4 জন থাকাতে যেন সেই ইন্টারেস্টটা কোথাও যেন হারিয়ে যাচ্ছে। এইখানে যে একটা টাসল তৈরি হচ্ছিল, যে একটা ডাইনামিক তৈরি হচ্ছিল, যে একটা গতি তৈরি হচ্ছিল, সেইটা কিন্তু এই জায়গাটায় হারিয়ে যাচ্ছে। হ্যাঁ, তো এইখানেই আমাদের সাবকনসিয়াস মাইন্ডের খেলা। এখানে আমরা একটা রিলেট করতে পারছি, আমরা একটা ছবিতে আরে কি যেন একটা কথা বলছে, 4 জনে মনে হচ্ছে, এই জিনিসটা তৈরি হচ্ছে। তো এইটাই রুল অফ অড। এর পরবর্তী পয়েন্ট যেটা, সেইটা নিয়ে আমরা আলোচনা করবো, সেটা হচ্ছে আইসোলেট। আচ্ছা, একটু জিজ্ঞাসা করি, কেউ কোনো প্রশ্ন? অভিদীপ, ব্যাপারটা বোঝা গেল? এটা কি মনে হচ্ছে? অনেকটাই সুমনদা যে কম্পারেটিভ স্টাডিটা দেখালে, ডেফিনেটলি বাঁদিকের ছবিটা যেখানে 3 জনকে দেখতে পাচ্ছি অনেক বেশি ইন্টারেস্টিং লাগছে দেখতে, মানে দর্শক হিসাবে বলতে পারি ডান দিকের ছবিটার চেয়ে বাঁদিকের ছবিটা অনেক বেশি ইন্টারেস্টিং লাগছে, এবং সত্যি মনে হচ্ছে 3 জনের মধ্যে একটা কমিউনিকেশন হচ্ছে বা আলোচনা হচ্ছে, যেটা হয়তো ডান দিকের ছবিটায় অত ভালো বোঝা যাচ্ছে। ঠিক আছে। হ্যাঁ, সুমন, নেক্সট পয়েন্ট হচ্ছে ব্যাকগ্রাউন্ড আইসোলেশন নিয়ে বলতে, তাই তো? আইসোলেট দ্য সাবজেক্ট। এইবার আইসোলেট দ্য সাবজেক্ট কেন হঠাৎ করে? যে তার কারণ হচ্ছে যে আমি একটা সাবজেক্ট, আমার একটা ছবি তোলার একটা মূল বিষয়বস্তু রয়েছে, যে আমি একজন কারোর কোনো একটা পোর্ট্রেট তুলছি, বা কোনো একটা পাহাড়ের ছবি তুলছি, বা কোনো একটা পাহাড়ের মাঝখানে একটা বাড়ির ছবি তুলছি, কিছু একটা ছবি তুলছি। তো আমি যদি সেই ছবিটাকে চাই যে সেই ছবিটা একটা বেশ প্রমিনেন্ট হয়ে উঠে আসুক, পপ আউট হোক যাকে বলে, তাহলে আমাকে কি করতে হবে? আমাকে সাবজেক্টটাকে আইসোলেট করতে হবে। তো এই আইসোলেট আমি কিভাবে করবো? আমি তো এরকম করতে পারি না যে ওইখানে একটা বাড়ি রয়েছে, তাকে আমি বাড়িটাকে আমার বাড়ির পাশে এনে একটা ডার্ক একটা জায়গায় একটা আলো ফেলে সেইভাবে তো করতে পারবো না, কারণ এটা স্টুডিও নয়। হ্যাঁ, তো আমি সেখানে কিভাবে আইসোলেট করতে পারি? এবার সাবজেক্টকে আইসোলেট করার অনেক রকম উপায় রয়েছে। যেমন আমি কালার দিয়ে আইসোলেট করতে পারি, যে আমার ব্যাকগ্রাউন্ডে হয়তো সবুজ কালার রয়েছে, আমি দেখছি বাড়িটা হলুদ। হ্যাঁ, আমি কখনো কখনো কন্ট্রাস্ট কালার দিয়ে করতে পারি। কোনো কোনো সময় আমি যে হয়তো বাড়িটা বা আমার সাবজেক্টটা একটা ডার্ক ইয়েতে রয়েছে, লাইটে রয়েছে, আর ব্যাকগ্রাউন্ডটা ডার্কে রয়েছে, সেখান থেকে আমরা করতে পারি। কখনো কখনো এই দুটো দিয়েও আমরা করতে পারি, যে কালার অ্যালং উইথ দ্য লাইট, ঠিক আছে, মানে কন্ট্রাস্ট তৈরি করে সেভাবেও করতে পারি। উদাহরণ দিলে পরে সেই বিষয়টা পরিষ্কার হবে। এইটা একটা শহরের ছবি। এইখানে আমরা দেখতে পাচ্ছি যে কালার গুলো খুব পেল কালার, রাস্তার একটু কালচে কালচে রং দেখতে পাচ্ছি। অনেক লোক রয়েছে যারা ডার্ক কালারের জ্যাকেট বা শার্ট পরে রয়েছে। এর মধ্যে কিন্তু, যে আমি যদি বলি যে কোন জিনিসটা খুব পপ আউট এর মধ্যে, আমি কিন্তু স্পষ্টতই বলতে পারবো যে এই যে মাঝখানে এই যে যাচ্ছেন, হেঁটে যাচ্ছেন লাল সোয়েটার পরে একজন ভদ্রমহিলা, ইনি কিন্তু পপ আউট হয়ে আসছেন। ইনি সমস্ত এনভায়রনমেন্ট বা সমস্ত কিছুর থেকে যেন আলাদা হয়ে গেছে। তো দিস ইজ বেসিক্যালি, এটাকেই আমরা বলি আইসোলেট দ্য সাবজেক্ট। এই জায়গাটাই আইসোলেশন, মানে পরিমণ্ডলের মধ্যে থেকেও যেন আলাদা করে আমার চোখ চিনে নিতে পারছে যে হ্যাঁ, এটাই আমার সাবজেক্ট, এটাই আমার পয়েন্ট অফ ইন্টারেস্ট, ফটোগ্রাফার আমাকে এটাই দেখাতে চাইছে। এই অথচ একটা দর্শকদের জন্য বলে রাখি, সুমন এই আইসোলেট দ্য সাবজেক্ট করার জন্য ওর বউকে এতবার ছুটোছুটি এবং দৌড়োদৌড়ি এবং সিঁড়ি দিয়ে ওঠানামা করিয়েছে যে বৌদি আমাকে কমপ্লেন করেছে যে মানে ছবি তোলার জন্য যে যা দৌড়োদৌড়ি ছবি তুলছে সুমন, আর সাবজেক্ট হিসাবে আমাকে যে ছুটোছুটি করতে হয়। আচ্ছা, এখানে সুমনের জন্য একটা প্রশ্ন আসছে স্পাইরাল কম্পোজিশন বিষয়ে কিছু বলার জন্য। তো স্পাইরালের কি আমাদের কোনো ছবি আছে সুমন? হ্যাঁ, আছে আছে আছে। আমি 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 যাব, আমি আচ্ছা, অবশ্যই যাব। স্পাইরাল ঠিক আছে। কম্পোজিশন, সেটা নিয়েও আমি বলবো। হুম। সেটা আমি 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 তো এই ছবিটা পরিষ্কার। এর পরের ছবিটা আমরা যদি দেখি,
আমরা দেখতে পাচ্ছি যে ব্যাকগ্রাউন্ড একটা খুব সুন্দর গ্রিন, চোখে একটা শান্তি দিচ্ছে, এবং আমাদের দিকে ছবির থেকে মধ্যে থেকে বেরিয়ে আসছেন একজন ভদ্রমহিলা, হেঁটে আসছেন লাল জ্যাকেট পরে। স্বভাবতই আমি দেখতে পাচ্ছি যে গ্রিন এবং রেড একটা কন্ট্রাস্ট কালার, একে অপরকে কন্ট্রাস্ট করছে। তাহলে কিন্তু এইখানে অটোমেটিক্যালি সাবজেক্ট আমার এনভায়রনমেন্টের মধ্যে থেকে আবার বেরিয়ে আসছে। এইটা হচ্ছে কালার কন্ট্রাস্ট। এইটাকে দিয়ে এইভাবে আমরা ডিফারেন্ট কালার ইউজ করে সাবজেক্টের কালার দেখে ব্যাকগ্রাউন্ড থেকে আলাদা করতে পারি। এই ছবিটা এগেইন একটা রাস্তার মধ্যে দিয়ে ভদ্রমহিলা হেঁটে যাচ্ছে। এইখানে যদি আমি বলি যে চোখ বন্ধ করে আমি যদি চোখটা খুলি, প্রত্যেককে সমস্ত দর্শকদের আমি বলছি যে চোখ বন্ধ করে একবার চোখটা খুলুন। কোথায় গিয়ে চোখটা প্রথমে হিট করছে? প্রথমে হিট করছে এই জায়গাটায়, আমার যেখানে লেজার এটা। কেন? তার কারণ হচ্ছে কন্ট্রাস্ট। একটা জিনিস ভাবতে হবে, একটা জিনিস মাথায় রাখতে হবে, ছবি তোলার সময় আমাদের চোখ প্রথম একটা ছবিতে কোন জিনিসটা দেখে? যে জিনিসটা ছবির মধ্যে সবচেয়ে বেশি কন্ট্রাস্ট। এইখানে আমি দেখতে পাচ্ছি কেন এই কন্ট্রাস্ট, তার কারণ হচ্ছে আমার দুটো প্রাইমারি কালার রয়েছে, একটা হচ্ছে রেড আর একটা হচ্ছে ইয়েলো, একে অপরকে কিন্তু কন্ট্রাস্ট করছে। আমার এখান দিয়ে চলে গেছে রেড লাইন, এখান দিয়েও চলে গেছে রেড লাইন, হিট করছে এইরকম জায়গা। এইখানে এই অবজেক্টটা ইয়েলো কালার একটা ড্রেস পরে রয়েছে, তাহলে স্বভাবতই একটা কন্ট্রাস্ট সৃষ্টি করছে কালার দিয়ে। শুধু কি কালার আছে এখানে? না, কালার শুধু নেই, এর মধ্যে আরো কি আছে? এর মধ্যে যেটা আছে, এইখানে আমি দেখতে পাচ্ছি একটা লাইট, প্যাচ অফ লাইট আছে। এই যে এই প্যাচ অফ লাইট, এই রিজিয়নটা অপেক্ষাকৃত ডার্ক রিজিয়ন, এই রিজিয়নটা আমার অনেকটা লাইট রিজিয়ন, তাহলে অটোমেটিক্যালি একটা কিন্তু কন্ট্রাস্ট জোন তৈরি করছে। আমি এই ভদ্রমহিলাকে আমি অনেকক্ষণ ধরে ট্রেস করেছি, যে আমি দেখছি যে উনি হেঁটে যাচ্ছেন। আমার খুব ভালো লাগলো, যেহেতু উনি ইয়েলো জ্যাকেট পরে রয়েছে এবং রাস্তাটার মধ্যে লাল ফুল পরে রয়েছে, তো আমি ওয়েট করেছি, আমি অপেক্ষা করেছি অনেকক্ষণ ধরে, এবং তখনই আমি ছবিটা শুট করেছি যখন ভদ্রমহিলা ঠিক এক্স্যাক্টলি ওই কালার, ওই লাইট প্যাচের মধ্যে দিয়ে যাচ্ছেন। তাতে কেন? তার কারণ হচ্ছে দুটো। এক, এই কন্ট্রাস্ট জোনটা আমি পাবো, এইখানে যে ব্ল্যাক জোনটা রয়েছে সেটাকে পাবো, এবং তাতে আমার কন্ট্রাস্ট তৈরি হবে। সেকেন্ড থিং, আলোটা এই ইয়েলো জ্যাকেটের উপরে পড়লে মহিলাকে আরো প্রমিনেন্ট করে তুলবে। এটা আর কিছুই নয়, এটাই করা হচ্ছে আইসোলেশন অফ দ্য সাবজেক্ট। আমি এনভায়রনমেন্টের মধ্যে থেকে আমার পয়েন্ট অফ ইন্টারেস্ট, আমার যে সাবজেক্ট, তাকে তুলে আনছি, তাকে দর্শককে দেখাচ্ছি। আচ্ছা, এখানে একটা জিনিস বলি, এই যে এই ছবিটা নিয়ে, এখানে ছবিটা খুবই সুন্দর হয়েছে, কিন্তু এটা টু সাম এক্সটেন্ট তো রুল অফ থার্ড ব্রেক করছে নাকি? কিন্তু এটা আমি মানে, হ্যাঁ, এটা আমি দর্শকদের জন্য বলতে চাইছি যে সবসময় যে একটা রুল আমরা ফলো করলেই যে ছবিটা ভালো হবে এরকম মানে না। কখনো আমরা সজ্ঞানে আর কি ভুলটা করব। যদি আমার মনে হয় যে অন্য কোনো একটা রুল, তার যে ইমপ্লিকেশনটা বা তার যে এফেক্টটা ছবির মধ্যে অনেক হেভি হয়ে যাচ্ছে, ঠিক আছে? এইটা ল্যান্ডস্কেপের জন্য এটা প্রচন্ড জরুরি একটা কনসেপ্ট। অভিদীপ, আমি কি তোর কিছু তোর মনে হয় তুই মানে সেকেন্ড ফেজ অফ অ্যান্সার তুই আর একটা পেলি যে হ্যাঁ, যে আমি সবসময় আরেকটা জিনিস অগ্রকে ইকো করেই বলছি যে এখানে রুল অফ থার্ডটা কিন্তু ব্রেক করা হয়েছে ইচ্ছাকৃতভাবে। তার কারণ হচ্ছে এই যে আমি লাইনটা টেনেছি, আমি যদি দেখি এই সাইডেও গাছ এবং ফাঁকা মাঠ রয়েছে, এই সাইডেও গাছ এবং ফাঁকা মাঠ রয়েছে, তার মানে একটা সিমেট্রিক্যাল একটা প্যাটার্ন আমি দেখতে পাচ্ছি। এই সিমেট্রির জন্য কিন্তু আমি রুল অফ থার্ডটা ব্রেক করেছি। মানে এইখানে ব্রেক করাটার মধ্যেও কিন্তু একটা কনসাসনেস, একটা রুল আছে, যে আমি একটা রুলকে ব্রেক করছি আরেকটা রুলের সাহায্য। আচ্ছা, তোকে একজন প্রশ্ন করেছেন প্রীতম নন্দী, যে ছবিগুলো র না এডিটেড। এইবার দেখো যে এই কিছু ছবি অবশ্যই হিউ অ্যান্ড স্যাচুরেশন বাড়ানো, তবে ন্যাশনাল জিওগ্রাফি যে আমাদের গাইডলাইন দিয়েছে, সেই গাইডলাইন মেনেই কিন্তু হিউ অ্যান্ড স্যাচুরেশন বা লাইট ইয়েটা বাড়ানো। এরকম আমি ভারতবর্ষে বসে অস্ট্রেলিয়ার আকাশ বা ফ্লোরিডার সমুদ্র সৈকতের
সেরকম কিছু করা নেই, এইখানে জাস্ট হিউ অ্যান্ড স্যাচুরেশন এবং কন্ট্রাস্ট লেভেলটা বাড়ানো হয়েছে। এরও কারণ আছে, এরও যুক্তি আছে। তার কারণ হচ্ছে যে আমাদের চোখের যে ডাইনামিক রেঞ্জ আর ক্যামেরার যে ডাইনামিক রেঞ্জ দুটো কিন্তু এক নয়। তুমি হ্যাঁ। হয়তো বাস্তবে, মানে আমি বাস্তবে যে রং, চোখের যে ক্যামেরাটা লাল আরো রং, ভালো। অনেক ভালো, অনেক বেশি দেখে আর কি। যেখানে আমরা আমার মনে হয় ক্যামেরাতে আমাদের সাধারণ ডিএসএলআর ক্যামেরাতে আমরা বোধহয় 12টা ব্যান্ড দেখতে পাই হোয়াইট টু ব্ল্যাক এর মধ্যে, আর সেটা বোধহয় আমাদের চোখ অনেক বেশি, প্রায় 56টার মতো দেখতে পাই এরকম। তো ডাইনামিক্যালি তার জন্য দেখা যাবে অনেক সময় হয়, বিশেষ করে গ্রিন কালারে, এটা তুমি ভালো করে দেখতে পাবে যে আমরা যখন ক্যামেরায় ছবি তুলছি তখন আমরা যে গ্রিন কালারটা দেখেছি তার থেকে অনেক বেশি ফেডেড কালার আমরা কিন্তু ক্যামেরায় পাই। তো সেই ক্ষেত্রে অবশ্যই তুমি হিউ স্যাচুরেশন এবং কন্ট্রাস্ট লেভেল বাড়াতে পারো, তাতে সেটাতে কোনো সমস্যা নেই, এবং এখানে সেই কাজটি করা হয়েছে অবশ্যই। আচ্ছা, এখানে তো আরো কিছু কিছু প্রশ্ন এসে গেছে, তুই যদি এই রাইট এই যে বোর্ডটা দেখে যদি অ্যান্সার করিস যে আচ্ছা, এখানে বোর্ডটা দেখে দেখে যেটা কন্ট্রাস্ট বেশি না লিডিং লাইট বেশি, এই যে লাস্ট যে ছবিটা দেখালি এটা কন্ট্রাস্ট বেশি হ্যাঁ, না leading? কিন্তু লিডিং লাইনের এই যে এইখানে এই লাস্ট যে ছবিটা আমি দেখালাম সেটাতে কন্ট্রাস্ট, অবশ্যই কন্ট্রাস্ট। এখানে লিডিং লাইনের গল্পটা থাকলেও সেটা খুব ফেড, কেননা এটা কেন লিডিং লাইনের ইয়েটা নেই, তার কারণ হচ্ছে লিডিং লাইনটা আমরা যদি দেখি এর মধ্যে কিন্তু কোনো কন্ট্রাস্ট নেই। আমি যে প্রথমে বললাম যে আমি যদি চোখ বন্ধ করে ছবিটা খুলি, একদম আমার হ্যাঁ। কিন্তু প্রথমেই নজর যাবে এই জায়গাটায়, আমার কিন্তু কোনো লিডিং লাইনের সাহায্য লাগছে না। লাইন ইজ নট লিডিং টু দ্য সাবজেক্ট, লাইন কিন্তু আমাকে হেল্প করছে না সাবজেক্টের জন্য। এখানে রয়েছে এই দাগটা, এটা কেবলমাত্র রাস্তার দাগ, যেটা প্রায় রাস্তার সাথে মিশে গেছে, আমাকে কিন্তু করছে না। কিন্তু আমরা যে সুজয়ের ছবিগুলোতে দেখলাম সেখানে কিন্তু একটা কন্ট্রাস্ট রয়েছে, যে লাইনটা রয়েছে সেইখানে সাদা কালো একটা রয়েছে, প্লাস আরেকটা যেটা দেখালো সেখানে কিন্তু ইটের পাজার কন্ট্রাস্ট প্লাস টেক্সচার একটা স্ট্রং লাইন তৈরি করছে, সেটা কিন্তু এখানে নেই। সুতরাং এই ক্ষেত্রে লিডিং লাইনটা অতটা অ্যাপ্লিকেবল নয়, যদিও একটা লাইন কিন্তু আমরা দেখতে পাচ্ছি। ঠিক ঠিক ঠিক। পেন্টিং এর কম্পোজিশন কি ফটোগ্রাফির কম্পোজিশনকে প্রভাবিত করে? হ্যাঁ, করে। পেন্টিং এর কম্পোজিশন অবশ্যই ফটোগ্রাফিক কম্পোজিশনকে প্রভাবিত করে, এবং আমার তো মনে হয় যে প্রত্যেক ফটোগ্রাফারকে পেন্টিং দেখা উচিত। পেন্টিং না দেখলে পরে বোঝা যাবে না অনেক কিছু। তার কারণ হচ্ছে পেন্টিং এর ইতিহাসটা কিন্তু অনেক বেশি ব্যাপ্ত। তো ফটোগ্রাফি এসছে অনেক পরে। তো পেন্টিং এ কিভাবে ওল্ড মাস্টার্সরা কিভাবে পেন্টিং করেছে সেগুলো কিন্তু আমাদের জানতে হবে, সেগুলো দেখতে হবে। সেইখানেও কিন্তু অসংখ্য রুল রয়েছে, সেখানেও তারা রুল অফ থার্ড, গোল্ডেন রেশিও, অনেক রকম রুল তারা মেনটেন করে। তো সেগুলো আমাদের অবশ্যই জানতে হবে। সুতরাং ফটোগ্রাফি কিন্তু পেন্টিং এর রুল দ্বারা প্রভাবিত। আমি ফটোগ্রাফি পেন্টিং এর রুল দ্বারা প্রভাবিত এই কারণেই বললাম, তার কারণ হচ্ছে পেন্টিং অনেক আগে এসছে এবং পেন্টিং এর ইতিহাসটা অনেক বড়, তাই। আচ্ছা, আমরা তারপরের ছবিটাতে যাচ্ছি। আমরা এতক্ষণ কালার নিয়ে কথা বলেছিলাম, এবার আমরা কি বলবো, কন্ট্রাস্ট যে কথাটা, আইসোলেট দ্য সাবজেক্টের ক্ষেত্রে আমরা এবার লাইট অ্যান্ড ডার্ক নিয়ে কথা বলবো। এইখানে আমি তিনটে ছবি, এটা তো তোর ফেভারিট বিষয় নাকি? হ্যাঁ, মানে আমি বেসিক্যালি লাইট এন্ড শ্যাডোতে আমার খুব ভালো লাগে। যা ছবি দেখেছি তো আমার একাধিক বার আমার মনে হয়েছে এই লাইট এন্ড ডার্কটা সমান এত ভালো তোলে, এটা আর আর কোনো ছবি এত কাছাকাছি দিয়ে যায় না, মানে এটা চরম আর কি। তো নিশ্চয়ই সেটা তোর ফেভারিট বিষয় হবে। হ্যাঁ, আমার খুবই ভালো লাগে এই লাইট অ্যান্ড শ্যাডোর মধ্যে দিয়ে যে একটা কন্ট্রাস্ট করে পপ আউট করা সাবজেক্টে, সেটা খুব ভালো লাগে। ইদানিং আমার এই জিনিসটাও মানে খুব স্টাডি করার চেষ্টা করছি এবং ফটোগ্রাফিতে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করছি, সেটা হচ্ছে কালার, মানে কালার কন্ট্রাস্ট দিয়ে। পেন্টিং এর ক্ষেত্রে যে সুবিধা, যেহেতু পেন্টিং এর প্রশ্ন আসলো, পেন্টিং এর ক্ষেত্রে সুবিধা হচ্ছে যে আমি বর্ষাকালে বসে গ্রীষ্মকালে ছবি আঁকতে পারি, কিন্তু
আমি বর্ষাকালে বসে গ্রীষ্মকালে ছবি তুলতে পারবো না, আমাকে বর্ষাকালেরই ছবি তুলতে হবে। তো আমার সাবজেক্টের জন্য অপেক্ষা করতে হয় যে পার্টিকুলার একটা কালার করে সেই সাবজেক্ট আসছে ওই রিজিয়ান দিয়ে। এটা অনেক সময় পাওয়া যায় না, তো এটা অনেক সময় মাথাতেও থাকে না ছবি তোলার সময়। তো যেটা অগ্র বললো, আমার খুবই পছন্দের সাবজেক্ট লাইট অ্যান্ড শ্যাডো। তো আমি জানি না আমি কতটা জাস্টিফাই করতে পারি আমার এই ছবিতে, বাট আমার সত্যি খুব পছন্দ। বাঁ দিকের ছবিটা দিয়ে শুরু করবো। বাঁ দিকের ছবিটা একজন বিখ্যাত স্থাপত্যিকা বা মাইকেল অ্যাঞ্জেলো, হ্যাঁ, তিনি পেন্টারও বটে, ওনার ছবি। এই ছবিটার নাম, এই ভাস্কর্যটার নাম হচ্ছে পিয়েতা। তো এখানে ভার্জিন মেরি দেখানো হয়েছে, ভার্জিন মেরির কোলে যিশু, মৃত যিশু রয়েছে। তো এই ছবিটা এমনি রাখা ছিল ইয়েতে, ভ্যাটিকানে। তো প্রথমে আমি একবার দেখে ছবিটা তুলে চলে যাই। দ্বিতীয়বার যখন গাইড আমাদের ছেড়ে দেয় যে এবার আপনারা করতে পারেন, তখন যখন আসি তখন দেখি যে একটা লাইন সাইড দিয়ে পড়ছে মা মেরির মুখে, এবং যিশুর যিশুকে একটু কিছুটা আলোকিত করেছে, মেনলি এই জায়গাটায় আলোটা পড়েছে। তো তখন আমি দেখতে পাচ্ছি মা মেরির মুখে একটা লাইট অ্যান্ড শ্যাডোর একটা পাওয়া যাচ্ছে, এবং যেহেতু এনভায়রনমেন্টটা অনেকটা বেশি ডার্ক ছিল, তো তাতে আচ্ছা, এখানে তিনটে ছবি পাশাপাশি দেখা যাচ্ছে, এখানে কি একটা ছবি ফোকাস করে দেখা যাবে? তাহলে মনে হয় দেখতে ভালো লাগবে। না, আমি তিনটে ছবি এই কারণেই রেখেছি, তার কারণ হচ্ছে এই তিনটে ছবি একই বিষয়ের উপর, লাইট অ্যান্ড শ্যাডো। এইখানেও আমি যদি দেখি যে এইখানে একটা ডার্ক রিজিয়ন, এইখানে একটা ডার্ক রিজিয়ন, এটা একটা লেন, আর এইখান থেকে বেসিক্যালি এখানে একটা বাইলেন রয়েছে যেখান থেকে সূর্যের আলো এখানে এসে পড়ছে। তাতে আমি দেখতে পাচ্ছি যে আমার এই ডার্ক এনভায়রনমেন্ট থেকে আমার যে পয়েন্ট অফ ইন্টারেস্ট, যে সাবজেক্ট, সে কিন্তু বেরিয়ে আসছে। তার মধ্যে আলো পড়েছে, তার একটা ছায়া রয়েছে। হ্যাঁ, তো এইখানে এইভাবে আমরা উইথ দ্য হেল্প অফ লাইট অ্যান্ড শ্যাডো আমরা কিন্তু করতে পারি। ঠিক সিমিলারলি এই জায়গাটাতেও সাইড দিয়ে আলো এসেছে, এই রিজিয়নটায় আমার কন্ট্রাস্ট রিজিয়ন, হাই কন্ট্রাস্ট রিজিয়ন, এখানে আলো পড়েছে, এই জায়গাটা কিন্তু আমার পয়েন্ট অফ ইন্টারেস্ট। তো এই জায়গাটা আর কি দিয়ে রয়েছে। তো এখানেও যদি আমি দেখি, এখানেও কিন্তু একটা লক্ষণীয়, আমি এখানে কি বলছি, আমি এখানে বলছি লাইট অ্যান্ড শ্যাডো, কিন্তু এখানে লক্ষণীয় গ্রুপ অফ পিপল 1 2 3 4 5 সেই অড। তো ভাস্কর্য মানে যিনি করেছেন এই ইয়েটা, সেইখানেও কিন্তু এই রুল অফ অড, এই জিনিসটাকে মেনটেন করেছে। এখানে আরো কম্পোজিশনাল রুল রয়েছে, সেগুলো নিয়ে যাচ্ছি না, সেগুলো অনেক জটিল ব্যাপার, সেগুলো আজকে আলোচনার বিষয় না। আমি পরের ছবিতে যাই। আচ্ছা, এখানে আর একটা জিনিস বলবো, তুই এটা তো মানে লো কি টাইপের শট দুটো হলো, তো লো কি হাই কি ব্যাপারটা কি বলবি কিছুটা? আমি এখনই ওই ব্যাপারটাতে যেতে চাইছি না, কেননা ওটা হাই কি এই মুহূর্তে আমি ছবি এই মুহূর্তে আমার কাছে নেই। লোকি রয়েছে, ঠিক আছে, বলা যেতে পারে আরেকটু লো লাইট দরকার, তো আমি সেই জায়গাটায় যাচ্ছি না। আমি জাস্ট রুল নিয়ে বলে দিই চটপট। এই ছবিটা বেসিক্যালি একটা নতুন পেইন্ট করা একটা বেঞ্চ, সাদা বেঞ্চ, সবুজ রঙের মাঠ, এর মধ্যে সাদা রঙের পেইন্ট করা একটা লোনলি একটা বেঞ্চ রয়েছে, যেখানে কেউই নেই। আমরা ঘুরতে গেছিলাম একদিন দুপুরবেলায়, প্রচন্ড রৌদ্র ছিল। তো আমি এই ছবিটা তুলি, তোলার পরে ছবিটা খুব ভালো লেগেছিল। তো তোলার পরে আমি এই ছবিটাকে যাতে এই কন্ট্রাস্ট লেভেলটা আসে, তার জন্য আমি কি করেছি, এই ছবিটাকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করেছি। আমি কিন্তু সব ছবিকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করিনি, এই ছবিটাকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করেছি। তার কারণ এইখানে আমি যখনই এইটাকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট বলে গেলাম, তখন আমার এই সবুজ এবং স্কাই একটা গ্রে টোনের মধ্যে চলে এলো। আর এই অবজেক্টটা প্রচন্ড একটা হোয়াইট, শব্দ পেন্ট করা একটা হোয়াইট পেজ, তাতে কিন্তু আরো বেশি পপ আউট হয়ে আসলো, আরো বেশি আইসোলেট হয়ে আসলো। আমার দেখতে যেন ভালো লাগছে। আমি যদি আবার এখানেও বলি, চোখ বন্ধ করে চোখ খুলি, তাহলে দেখবো সবচেয়ে কন্ট্রাস্ট এরিয়া এই জায়গাটা, এবং এইখানেই যেন চোখটা আবদ্ধ হয়ে থাকবে। তারপরে আমার চোখ এই গাছ, এই মেঘ, এই সবগুলো দেখবে। খুব সুন্দর। তো
এটাকে হ্যাঁ। ব্ল্যাক এন্ড হোয়াইট করা খুব খুব ইচ্ছাকৃত ভাবে। আচ্ছা, সুজয় কিছু একটা বলছে। হ্যাঁ, এই বিষয়ে এই ছবিটার ক্ষেত্রে আমি বলছি শুনে, ও যেখানে এই যে হোয়াইট কালার প্যাচ বা এই যে শিটটাকে ও যেখানটাতে প্লেস দিচ্ছে না, আমি যেহেতু মার্ক করতে পারছি না, ছবিটাকে ঠিক মতন ফ্রেমটা দেখলে বুঝে যাবে এই ছবিটা কিন্তু প্রায় 70-30 মার্ক করে ফেলেছে, তাই না? হরাইজন্টালি আমরা যদি Correct. উপর দিক থেকে দেখি 70% কারেক্ট কারেক্ট। 30% এই ছবিটাকে কল্পনা করা যায় ছবিটা 50-50 তে ভাগ হয়েছে এবং ওই সাদা শিটটা আছে ঠিক বিপরীত। ছবিটা মিনিট দুয়েক চোখের সামনে থাকার পরে একটা অস্বস্তি সৃষ্টি করবে এবং মনে হবে ছবিটা দেখা আমার হয়ে গেছে। কিন্তু শুধুমাত্র প্লেসমেন্ট এমন একটা বিষয়, যেই এখানে একটা প্লেসটাকেও চেঞ্জ করেছে, 70-30 করেছে, ছবিটা দেখাটা পুরো চেনা। কোনো মানুষ নেই, গোটা প্রান্তরে একটি প্রাণী নেই দেখবার মতো, কিচ্ছু নেই। শুধুমাত্র প্লেসমেন্টের জন্য, কালার ডিফারেন্সের জন্য, কন্ট্রাস্টের জন্য ছবিটা যদি ঘরে বাঁধিয়ে টাঙিয়েও রাখা হয়, বছরের পর বছর দেখলেও ছবিটা সত্যিই থাকে। এতখানি তফাৎ হয়ে যেতে পারে একটা সাবজেক্টকে শুধুমাত্র প্লেস চেঞ্জ করার কারণে। এটা কিন্তু একটা খুব বড় বিষয়, যদিও আমরা আজকে এই বিষয়টা নিয়ে আলোচনা করার মতো সমস্ত রকম ছবিকে রাখিনি, তবু আমার এই ছবিটা দেখে বিশেষ করে মনে হলো, এই জন্য বললাম। হ্যাঁ সুমন বল। হ্যাঁ, আমি কুইকলি পরবর্তী ছবিগুলোতে চলে যাচ্ছি। আচ্ছা, তো এতক্ষণ আমরা যে এই কালার কন্ট্রাস্ট বা ইয়ে নিয়ে কথা বললাম, কালার, ব্ল্যাক এন্ড হোয়াইট, শ্যাডো বা কন্ট্রাস্ট রিজিয়ন, আলো অন্ধকার দিয়ে। এবার আমরা কথা বলবো ব্যাকগ্রাউন্ডটাকে ব্লার। যে অনেক সময় হয় না যে আমি কারোর পোর্ট্রেট তুলছি, কারোর পোর্ট্রেট তুলতে আমি দেখতে পাচ্ছি যে পেছনে দেয়ার ইজ নাথিং ইন্টারেস্টিং, তাহলে আমি কেন ব্যাকগ্রাউন্ডটাকে রাখবো? তাহলে সেই ক্ষেত্রে আমি কি করতে পারি? আমি পেছনটাকে ব্লার করে দিতে পারি। তাতে কি হবে? তাতে আমার যে সাবজেক্ট রয়েছে সে অনেকটা বেশি এনভায়রনমেন্ট থেকে আলাদা হয়ে যাবে। যেমন এই ছবিটাতে ওখানে একটা গ্রিন প্যাচ ছিল, গাছপালা ছিল, দেয়ার ওয়াজ নাথিং ইন্টারেস্টিং। আমার ইয়ে ছিল যে এই লিজারটাকে একে আরো বেশি প্রমিনেন্ট করা। তো সেই ক্ষেত্রে আমি তখন এই ব্লার করে দিয়ে, ব্যাকগ্রাউন্ডকে ব্লার করে দিয়ে এই ছবিটা তুলেছি। তো সেই ক্ষেত্রে হতে পারে। আচ্ছা, যখন ব্লারেরই কথা হলো তখন আমরা কি করতে পারি, আরেকটা কি করতে পারি, সেটা হচ্ছে যে মোশন ব্লার করতে পারি। মোশন ব্লার মানে যে আমাদের একটা সাইকেল চলছে, আমি এমন ভাবে ক্যামেরা সেটিং করলাম যেন সাইকেলটা স্ট্যাটিক এবং বাদ বাকি এনভায়রনমেন্টটা মুভ করছে। সেই ক্ষেত্রেও কিন্তু আমার এনভায়রনমেন্টের থেকে সাবজেক্ট পপ আউট হয়ে আসবে, যেটা এখানে দেখানো হচ্ছে। প্যানিংও বলে অনেক সময়। এইটাকে প্যানিং বলে, রাইট, টেকনিক্যাল টার্ম হচ্ছে প্যানিং। এইবার হচ্ছে শেপস অ্যান্ড প্যাটার্ন নিয়ে আমরা কথা বলবো। শেপস অ্যান্ড প্যাটার্ন এটাও কিন্তু একটা সাবকনসিয়াস মাইন্ডের খেলা। আমরা প্যাটার্ন খুব সহজে, বেসিক শেপস যদি থাকে, যে ট্রায়াঙ্গেল, সার্কেল, সেইগুলো সেই ধরনের কিছু যদি থাকে বা রেক্ট্যাঙ্গেল, সেটা আমাদের খুব মনে থাকে। আর রিপিটেশন অফ এই শেপস, যে দ্যাট মে নট বি আ বেসিক শেপস, দ্যাট ক্যান বি এনিথিং, ঠিক আছে, কোনো একটা আরবিটারি শেপ, সেটাও যদি রিপিট করে তাহলে দ্যাট কনস্টিটিউট আ প্যাটার্ন, সেটা একটা প্যাটার্ন তৈরি করে। তো এই প্যাটার্নও কিন্তু আমাদের খুব একটা মনের ভালো লাগার জায়গা, কেননা খুব সহজেই আমরা রিলেট করতে পারি এই জিনিসগুলো। তো আমি এই শেপস নিয়ে কিছু কয়েকটা ছবি দেখাবো। যেমন এই ছবিটায় যদি দেখি, আমি পরিষ্কার দেখতে পাবো যে কতগুলো বেসিক শেপস সেখানে হিডেন রয়েছে। 1 নম্বর আমি দেখতে পাচ্ছি সার্কেল, 2 নম্বর একটা রেক্ট্যাঙ্গেল, রাইট, আরেকটা আমি দেখতে পাচ্ছি যে এইখানে কিন্তু একটা ট্রায়াঙ্গেল টাইপের ফর্ম হয়েছে। তো এই যে তিনটে বেসিক শেপস রয়েছে, এর জন্য এই ছবিটা কিন্তু আমাকে আমার একটা ইন্টারেস্ট জাগাচ্ছে। আমার মনের অজান্তেই আমি হয়তো বুঝতে পারছি না যে কেন ছবিটা ভালো লাগছে, কিন্তু রিজন ইজ দিস বেসিক শেপস। পরের ছবিটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। এই ছবিটাতে আমরা দেখতে পাচ্ছি যে কতগুলো বেসিক শেপস রয়েছে, বেলন আকৃতি, হ্যাঁ, এবং বেশ কিছু লাইনস রয়েছে। তো
আমাদের একটা ভালো লাগার জায়গা একটা তৈরি হয়ে যায়। এইখানেও তাই, এখানেও আমি যদি দেখি যে এখানে শেপ এবং প্যাটার্ন দুটোরই উদাহরণ পাবো। একটা সার্কেল রয়েছে, এখানে একটা রেক্ট্যাঙ্গেল টাইপের রয়েছে, এইখানে একটা দেখতে পাচ্ছি একটা প্যাটার্ন রয়েছে, রিপিটেটিভ শেপ প্যাটার্ন রয়েছে। প্লাস এইখানে যদি আমরা একটা আঙুল দেখি, এইখানে কিন্তু একটা ইন্ডিকেটিভ ট্রায়াঙ্গেল রয়েছে। তো এই যে এই সকলগুলো হিডেন রয়েছে, এইগুলো কিন্তু আমাদের একটা পয়েন্ট অফ ইন্টারেস্ট তৈরি করে, আমাদের ভালো লাগার জায়গা তৈরি করে। স্পাইরালের কথা কেউ একজন বলছিল, সুমন দা, এই হ্যাঁ অ্যাকচুয়ালি আমার একটু কাজ পড়ে গেছে, আমাকে এবার ড্রপ করতে হবে, তো তোমরা কন্টিনিউ করো। খুব সুন্দর একটা সেশন হলো, অনেকগুলো জিনিস শিখলাম। রুল অফ ফ্যাক্টর আমার বেসিক্যালি এই জিনিসগুলো কিছুই জানা ছিল না, তো এবার আমার কাজ হবে এগুলো আস্তে আস্তে দিয়ে প্র্যাকটিস করা, যাতে পরের সেশনটার জন্য আমি আরেকটু প্রিপেয়ার্ড হয়ে আসতে পারি। তো আমার একটা রিকোয়েস্ট ছিল যে নেক্সট সেশন গুলোতে কোনো একটা টপিক ধরে ধরে যদি আর একটু ডিটেলে এলাবোরেটলি ডিসকাস করা যায় তাহলে হয়তো আরো সুবিধা হবে। ঠিক আছে, সুমন তুই স্পাইরালের ব্যাপারটা বলে নি, স্পাইরালের একটা কোয়েশ্চেন ছিল। আচ্ছা আমি ড্রপ করলাম। হ্যাঁ ঠিক আছে, ওই দীপ, থ্যাঙ্কস। সবাইকে ধন্যবাদ। একটু এদিক ওদিক হয়ে গেছে আসলে আমার। একটা মিনিট আমি একটু সময় চেয়েছি, আচ্ছা ততক্ষণ সুজয় তোমার জন্য একটা কোয়েশ্চেন এসছে, দেখো এটা যদি তুমি মাল্টিপল কম্পোজিশনের উপস্থিতি নিয়ে যদি তোমাকে কিছু একটা বলতে বলা হয়েছে, তুমি যদি এটা নিয়ে ততক্ষণ বলো, সুমনকে ব্যাক করতে দিই আমরা কিছু। আগে প্রথম কথা হচ্ছে তুমি তখন একটা কথা বলছিলে যে আমরা রুল অফ থার্ড অনুসারে এই যে টেবিল পয়েন্টকে ইউজ করছি, টেবিল পয়েন্টকে ইউজ করলে অনেকের কাছে আমি এরকম শুনেছি যেটাতে কম্পোজিশন মেনটেন করা হয়। কোন ছবি আমার যা মনে হয় যেটা রুল অনুসারে সেটা যে কম্পোজিশন মেনটেন হয়েছে, কিন্তু যে রুলেতে যেটা বলা আছে হয়তো সেটাকে মেনটেন করা হয়নি, এই ধরনের কথা হয়। এবার কিছু কমার্শিয়াল ক্ষেত্রে আমি একটু স্ক্রিনটা শেয়ার করছি। হ্যাঁ তুমি শেয়ার করতে পারো, এখন সুমন কিছু শেয়ার করছি। আসছে তো? হ্যাঁ আমি অ্যাড করে সরি, আমি ফিরে চলে এসেছি, আমার আসলে নেটটা একটু ইয়ে করেছিল, তো যাই হোক। হ্যাঁ আচ্ছা সুজয়ের একটা কোশ্চেন ছিল, ওটা অ্যানসার করুক, তারপরে তুই স্পাইরালটা নিয়ে বলিস। আচ্ছা আমরা যদি একটু আমি কমার্শিয়াল ছবি যারা কিছু কিছু ইভেন্ট করে, ধরুন ওয়েডিং করছেন, এরকম তো আছেন অনেকে। এবার এই ছবিটা, এই যে ছবিটা বলা যায় এটা মিড পয়েন্ট, আসলে অভ্যাসের কারণে ঠিক মিড পয়েন্টটা হাত ঠিক যেন দেয় না, এরকম হয়ে গেছে আমার ক্ষেত্রে। কিন্তু এটা খুবই, যেটা সুমন বলছিল না যে আইসোলেশন সাবজেক্টের, তো এখানে আইসোলেশন করা প্রথম কথা, এত কিছুর মধ্যে থেকে সম্পূর্ণ ঠিক এই বোরিংটাকে দেখানো, এটার মধ্যে আইসোলেশন আছে। আবার কম্পোজিশনটা কি, আমি যদি এটাকে প্লেস দিই এরকম জায়গায় না, আমার তো গোল্ডেন রুল অনুযায়ী তাই আছে। আমাকে চিন্তা করতে হবে যদি যে কোনো রুল ব্যবহারের ক্ষেত্রে আমি, যেমন এটার ক্ষেত্রে আমি একটু সময় লাগছে, আমি একদম মিড পয়েন্টটাকে নিয়েছি। সাপোজ ঠিক এই কম্পোজিশনে আমি একে যদি এইরকম জায়গায় প্লেস দিই বা এইরকম জায়গায় প্লেস দিই, ছবিটার মূল বক্তব্য থেকে আমি সরে যাব। আমার মূল কথাটা থাকবে ছবির মধ্যে শুধুমাত্র সৌন্দর্য বলে নয়, আমি যেন সেই বিষয়টাকে, অর্থাৎ যে বিষয়টাকে আমি হাইলাইট করতে চাইছি, এটা যেন প্রকৃতপক্ষে হাইলাইটেড হয়। হ্যাঁ, এবার যেটা তুমি বলছিলে অগ্র, যে আমাকে আরেকবার বলো একটুখানি অগ্র বিষয়টা, যে কম্পোজিশনের বিভিন্ন এখানটা দিকে একাধিক কম্পোজিশন একই একটা সঙ্গে জায়গায় ব্যবহার করতে পারি একই কিনা, সঙ্গে। তাই তো? আমার মনে হয় কোথাও একটা ট্রেড অফ চলেই আসে, তাই না, যে একাধিক কম্পোজিশন অবশ্যই ব্যবহার, যে এটা কিছুটা ফলো করলাম কিন্তু পুরোপুরি ফলো করতে পারলাম না।
না, যেমন আচ্ছা, এখানে এই একটা ছবিটা এক্সপোজার আমার একটা রিলেটেড কোয়েশ্চেনও এসছে সুমন। তুই ততক্ষণ একটু কোয়েশ্চেনটা একটু আচ্ছা উত্তরটা কিভাবে আচ্ছা দিবি ভেবে নে। এটা আচ্ছা সুমন সুমনকে বললাম, বলো ওখানে একটা প্রথমে। না, তুমি তুমি ছবিটা দেখাও, তুমি যেরকম দেখাচ্ছিলে। আমি সুমনকে বললাম যে একটা কোয়েশ্চেন এসছে এক্সপোজার রিলেটেড, সেটা আজকে যেহেতু আমাদের টপিক নয়, কিন্তু আমরা ছোট করে বলতে পারি, তাই না? যে আহ, কেউ কেউ সূর্যটাকে কখনো খুব বার্ন আউট করে ফেলছেন, ঠিক আছে, এবং কোথাও গিয়ে ওই কখন ওই কালারটাকে উনি ধরতে পারবেন, এটা একটু অ্যাপারচারের ব্যাপারের দিকে চলে যাবে আর কি। যাই হোক, তুই বল। হ্যাঁ, এটা বেসিক্যালি অনেকটাই টেকনিক্যালিটির ব্যাপার আর কি। এই যে আমার পিছনে যে ছবিটা দেখা যাচ্ছে, এই ছবিটাতে যদি একটু ভালো করে লক্ষ্য করেন, এখানেও কিন্তু সূর্যটা বার্ন আউট, হ্যাঁ, অনেকটাই বার্ন আউট। তার কারণ হচ্ছে আমাকে এনভায়রনমেন্টটা ধরতে হয়েছে। আমাকে এনভায়রনমেন্টটা ধরতে হওয়ার জন্য আমাকে এক্সপোজার বেশি রাখতে হয়েছে। কেননা না হলে আমি যদি খুব কম এক্সপোজারে ছবি তুলি, তাহলে অবশ্যই এই সূর্যটা আমি হলুদ দেখতে পাবো। হ্যাঁ, কিন্তু সেই ক্ষেত্রে আমার এনভায়রনমেন্টটা পুরোটাই ডার্ক চলে আসবে, অনেকটাই ডার্ক চলে আসবে। তো এটা পুরোপুরি এক্সপোজারের আর কি, এক্সপোজারটাকে কন্ট্রোল যদি করতে পারি, তাহলে অনেকটা সুবিধা হবে। সেটাই। হ্যাঁ, ঠিক এবং আছে, এটা আমরা বোধহয় পরে আর একটা ডিটেল সেশন করবো হ্যাঁ, এক্সপোজারের। কেননা এক্সপোজার না অনেক রকম ভাবে কন্ট্রোল করা যায়, মানে হুম। এক্সপোজার অনেকগুলো কন্ট্রোলের জন্য। কারণে আর কি। এবং হ্যাঁ, আমি অনেকগুলো কারণ আজকে আছে, আমাদের অনেকগুলো বিভিন্নতা রয়েছে আর কি এক্সপোজার কন্ট্রোলের। তো সেই দিকে আমরা যাচ্ছি না, আমরা আজকে কম্পোজিশন রুল নিয়ে আমরা কথা বলছি, তো আমরা সেইখানটাই থাকবো। আমরা নিশ্চয়ই এক্সপোজার নিয়ে আমরা একটা পরবর্তী সেশন করবো। আচ্ছা, সুজয়কে হ্যান্ড ওভার করছি। সুজয়। কম্পোজিশন রুল আমরা এট এ টাইম করতে পারি কিনা, এইটার যে বিষয়, এটাই তো ছিল যে একসঙ্গে অনেকগুলো রুল আমরা করতে পারি কিনা। প্রথম কথা হচ্ছে এই যে ডিভাইডেশনের কথা বললাম টোটাল ফ্রেমটাকে, যেমন এখানে প্রায় 60-40 তে ফ্রেমটাকে কাটা আছে, তাই না, হরাইজন্টালি। এটা একটা রুল। আর একটা রুল অনুসারে এই আমার যে সাবজেক্ট, আমি তাকে গুড পয়েন্ট টু এবল পয়েন্ট পুরোটার মধ্যে দিচ্ছি, কিন্তু আমি ফেসটা রাখার চেষ্টা করছি গুড পয়েন্টে, তাহলে রুল অফ থার্ড আমার মেনটেন হয়েছে। মেঘের যে বিন্যাস একটু হলেও একটু প্রচ্ছন্ন ভাবে একটা লিডিং লাইন আছে। সাপোজ এই মেঘগুলো একটু গোলাকার গোলাকার হয়ে বিচ্ছিন্ন হয়ে আছে, কোনো লিডিং লাইন পেত না। এই যে ফুলের বিন্যাসগুলো, এগুলো এইভাবে 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 এই যে ছড়িয়ে গিয়ে একটা লিডিং লাইনের কাজ করছে। অর্থাৎ প্রত্যক্ষভাবে খুব জোরালো ভাবে, অথবা আমরা যেটা খুব সহজভাবে বলি যে চোখে আঙুল দিয়ে একেবারে দেখিয়ে দেওয়া, এরকম ভাবে হয়তো থাকবে না, কিন্তু বহু ছবিতেই এই লিডিং লাইনের ব্যবহার, টোটাল কম্পোজিশনের ব্যবহার, অর্থাৎ অনেকগুলো রুল একসঙ্গে ব্যবহৃত হয়েছে। এইরকম বহু ধরনের ছবি হতে পারে আর কি। আমি মানে কত ধরনের ছবি দেখাবো এক্ষুনি এই মুহূর্তে বলতে গেলে, রিডিং লাইন বলতে আরো কিছু কম্পোজিশন। আমি একটা টোটালি কমার্শিয়াল একটা ছবিকে দেখাচ্ছি যে 50% ভাগ করে নেওয়া ভার্টিক্যালি, এবং তার মধ্যে যে ব্যালেন্সটাকে বজায় রাখা, এবং একটা গোল্ডেন ট্রায়াঙ্গল যদি ভাগ করা যায়। গোল্ডেন ট্রায়াঙ্গল রুলটা নিয়ে আজকে আমরা আলোচনা করলাম না। এই রুলটার ক্ষেত্রে হয় কি, ফ্রেমটাকে যদি আমরা ঠিক এইভাবে কর্নার ভাবে কেটে নিই এবং সেইটাকে যদি এইভাবে ডিভাইড করে দিই, তাহলে এইখান থেকে একটা ট্রায়াঙ্গল তৈরি হয়, আবার এইখান থেকেও একটা ট্রায়াঙ্গল তৈরি হয়। আর এই জায়গাটা আমি যদি একটা ব্যালেন্স পাই, এখানটা একটা ব্যালেন্স পাই, ছবিটা সুতিং লাগে। কারণ আমি যদি এই ছবিটাকে ঠিক এইভাবে ভাগ করে ফেলি মিডল থেকে, আমাদের চোখের অঙ্ক অনুসারে পরিষ্কার বুঝতে পারবো এই দিকটা অনেক বেশি ভারী, এই দিকটা অনেক বেশি হালকা। কিন্তু ছবিটা যখন আমরা এইভাবে দেখবো বিন্যাসটা দিয়ে টোটালি, তখন আমাদের কাছে এইরকম লাগবে না। আমি যদি একটু অ্যাবস্ট্রাক্ট টাইপের ছবিতে আসি, এই যে আইসোলেশন আমরা বলি, যখন নাকি বলা হয় রুলের ক্ষেত্রে যে কোনো ছবিকে 50-50 ভাগ করবে না, তাহলে ছবিটা দ্বিখণ্ডিত হয়ে যায় এবং মানুষের মানে ভিউয়ার্সের চোখ এই ছবিটাকে আলাদা, এটাকে আলাদা হিসেবে দেখতে শুরু করে।
আমি ইচ্ছাকৃত সাবজেক্টটাকে এখানে রেখে সেই রুলটাকে ব্রেক করব। আমি নিজেও দেখতে চাইলাম বা আপনাদেরও দেখাতে চাইছি যে যদি আমি এটাকে আইসোলেটও করে দিই, তবু দেখুন যখনই আপনি এটা থেকে দেখবেন এইখানে যেন অদৃশ্য এই ছায়াগুলো, এই এই যে আকৃতিগুলো, এই অদৃশ্যভাবে এইটাকেই সাপোর্ট করছে। অথচ এই বিষয়টা এমন কিছু বিরাট আকর্ষণীয় হলো না, কিন্তু আপনার শুধুমাত্র প্লেসমেন্ট, আপনার ডেপথের ব্যবহার করা। আমি খুব বেশি আজকে যেহেতু এক্সপোজারের বিষয় নিয়ে আমরা আলোচনা আসছি না, আরো কিছু ধরুন লেন্স চয়েস, এইগুলো করে আপনি যে কোনো দুটো তিনটে বা একাধিক রূপ আপনি যদি পান, আপনার যদি সেই সময়তে সেটা মনে হয়, মাথায় আসে, অবশ্যই ব্যবহার করতে পারেন। এটা নিয়ে কোনো মানে দ্বিধাই নেই। এবং এই এই সমস্ত ছবিগুলো আমি বেছেই রেখেছিলাম, আমি দেখাবো যে রুলসটাকে ভাঙা যায় অনায়াসে। কারণ এই মানুষটার মোশনটা দেখাতে গেলে আমাকে স্পেস দিতেই হবে। আমি এই মানুষটাকে এইখানে যদি জায়গা দিই, একদিকে মোশন পাবে, এইখানে যদি জায়গা দিই, এইদিকে মোশন দেখানো যাবে। অথচ যেদিকে সাবজেক্ট মুভ করছে বা মুখীনতা থাকছে, সেদিকে স্পেসটা দিতেই হয়। আমি করলাম কি, মুখীনতার দিকে আপনি একটু দেখলেই বুঝতে পারবেন এটা একটা অভ্যাসের জন্য ঘটে গেছে। আসলে এত কিছু এই মানুষটার সঙ্গেও মানে দৌড়ে দৌড়ে আমাকে ছবিগুলো করতে হয়েছিল এই সময়তে। এটা টাইগার্স ডে তে ছবিটা হয়েছিল আমাদের ইন্ডিয়ান মিউজিয়ামের মধ্যে। শিল্পী সনাতন দিনদার পেন্টিং, এটা বডি পেন্টিং। যাই হোক, এই দিকের যে স্পেসটা আপনি দেখবেন আর এই দিকের স্পেসটা দেখুন একটু অটোমেটিক্যালি বড় হয়ে গেছে বা বেশি জায়গা দেওয়া হয়েছে, কিছুই না। এর মুখীনতা এদিকে বলে আমি এদিকে জায়গাটা একটু বেশি দিয়েছি। এর মুখীনতা এদিকে থাকলে আমি এমনি এদিকে বেশি দিয়ে ফেলতাম। এই বিষয়টা বোঝাবার জন্য আমি জাস্ট এটা বললাম। আমি একটু ব্যাক করছি তাহলে। ছবি আরো রয়েছে, কিন্তু আজকে সম্ভবত হ্যাঁ, আজকে আমরা সময় অনেক ডিটেইলে থাকছে না। কথা বলা হয়ে গেল। সুমনের জন্য কিন্তু ওই স্পাইরালের প্রশ্নটা এখনো বাকি আছে। হ্যাঁ, স্পাইরালের কি প্রশ্ন ছিল বল, তাহলে সেটা বলে শেষ করে দিই। হ্যাঁ, স্পাইরালের প্রশ্নটা হচ্ছে যে স্পাইরাল কম্পোজিশন সাধারণত কিভাবে ভাঙা হবে? ওই সেই শামুকের শিকারে রুল ছিল না যে আয়তক্ষেত্রটাকে ভাগ করতে করতে যাও? না, স্পাইরাল সেটা আবার অন্যরকম রুল হয়ে গেল। সেটা আবার ফিবোনাকি সিরিজ, তুই যেটা বলছিস হ্যাঁ, সেটা হিউম্যান সিরিজ টাইপের হয়। আমি 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 সেই রুলে যাচ্ছি না, সেটা গোল্ডেন রেশিও রুল আচ্ছা, হয়ে যাচ্ছে। কিন্তু ঠিক স্পাইরাল আছে। যদি আমি কোনো ছবিতে ইমপ্লিমেন্ট করতে পারি বা দেখতে পাই, তাহলে সেটা মানে দ্যাটস মানে সেটা বলা হবে যে ইউ হ্যাভ অ্যাচিভ সামথিং ইন ফটোগ্রাফি। মানে স্পাইরাল সচরাচর পাওয়া যায় না, কিন্তু যেখানে যদি পাওয়া যায় এবং সেটাকে খুব প্রমিনেন্টলি আমি যদি ধরতে পারি, তাহলে সেটা হুম, সেটা সেটা খুবই সুন্দর হয়, খুবই অ্যাপিলিং হয়। যেমন এই হুম, সিরিজটা, এটা ওই আহ, একটা স্পাইরাল সিরিজ, যেটা মানে খুবই খুবই মানে খুবই পিকচারেস্কিউ এবং প্রচুর ছবি তোলা হয়েছে এই ছবি এই দিয়ে। তো এইটা একটা উদাহরণ না। ঠিক আছে। তবে আচ্ছা, নেচারে আমরা যদি দেখি, তাহলে নেচারে কিন্তু এই গোল্ডেন রেশিও রুলটা আমরা দেখতে পাবো, যে ফিবোনাকি হুম, সিরিজের যে ইয়েটা, সেটা কিন্তু ম্যাপিংটা সেটা আমরা দেখতে পাবো। হুম। আমার মনে হয় আমাদের প্রথম আলোচনা ভালোই হয়েছে এবং আমরা যে যে বিষয়গুলো কভার করব ভেবেছিলাম সেগুলো আমরা মোটামুটি ভাবে অ্যাড্রেস করতে পেরেছি। যে আহ, কিভাবে রুলটা ঠিক করব, কিভাবে রুলটা ব্রেক করব। তুই কি কিছু শেয়ার করছিস? আচ্ছা, এইটা ঠিক। হ্যাঁ, আমি আসলে ওই তখন স্পাইরালের কথাটা বলছিলাম, কিন্তু আমি আর শেয়ার করা হয়নি আর কি। এই ছবিটার কথা বলছিলাম আর কি। যে হ্যাঁ, ওইটা ওই উনি এই রেশিওটার ব্যাপারটা বলতে চাইছেন আর কি। যে উম ধরা যাক হচ্ছে যে প্রথমে মানে আয়তক্ষেত্রটাকে দুভাগে ভাগ হ্যাঁ, করলাম। দুভাগে ভাগ করে ওই করে করে করে। ওই ফিবোনাসি সিরিজের ওই ওই প্রসঙ্গটাই বলতে চাইছেন আর কি। ঠিক এর আছে, মধ্যে এটা নিয়ে আমরা এটা হ্যাঁ, আমরা ওটা একটু নিয়ে আলাদা ডিটেলে করে একটা আলাদা আমরা একটা পোস্টও দিতে পারি ও কলকাতায়। ঠিক আছে, আমরা এই এই বিষয়টাকে নিয়ে একটু ভালো করে গুছিয়ে আমরা ওটা লিখতে পারি। ঠিক আছে, তোর আর কিছু ছবি ছিল এখানে স্লাইড শেয়ারে? ছবি ছিল, আমরা এটাও কিন্তু তো আসতে পারি যে যেরকম কম্পোজিশনের কিছু। সুজয় বলুন, সুজয় বলে না। হুম, হুম। আর হচ্ছে কম্পোজিশনের যে রুলস গুলোকে তার মধ্যে কিছু পার্টিকুলার করে নিয়ে আমরা এরপরে একটা আলোচনা রাখতেও পারি। হয়তো একটু এক্সপোজার নিয়ে প্রশ্ন বেশি, যার জন্য আমরা এক্সপোজার নিয়ে একটা আলোচনার পরে রাখলাম, তারপরে তো আমরা কম্পোজিশনের কিছু পার্টিকুলার নিয়ে আলোচনা করতেও পারি। তাতে সুবিধা হয় কি, আমরা বে- পার্টিকুলার
সেই পয়েন্টগুলোকে নিয়ে আরেকটু ডিটেলে যেতে পারবো। এই হচ্ছে বিষয়। ঠিক। কারণ তাহলে এখনকার আমরা ছেলে পরের সেশনটায় তাহলে কিছুটা ডিটেইলে যাওয়ার চেষ্টা করব এবং এক্সপোজার হ্যাঁ, রিলেটেড কিছু প্রশ্নগুলোকে আমরা তখন হ্যাঁ। টেকনিক্যাল দিকটায় আজকে তো আমরা কনসেপচুয়াল ব্যাপারগুলো নিয়ে কথাবার্তা বললাম। তো আমরা আস্তে, আস্তে টেকনিক্যাল ব্যাপার নিয়েও আমরা একটা বন্ধুদের যে পরবর্তী সেশন বিষয়গুলো করতে থাকছে পারি। আপনারা একটু কলকাতার পেজেতে শেয়ার করবেন। তাহলে হুম। আমরা বুঝতে পারবো যে কি ধরনের বিষয়গুলোতে আমাদের গেলে ভালো হয় আরকি। হুম। সেইরকম বিষয় নিয়ে আমরা এরপরে এ আসতে পারি। এর এর পরের বার এবার যেমন আমরা নিজেরা বিষয়টা নির্বাচন করেছি এবং সেই নিয়ে যে আমরা কথাবার্তা বললাম, পরবর্তীকালে আমরা কি করব আগে অনুষ্ঠানটা অ্যানাউন্স করে দেব এবং তখন আমরা কোয়েশ্চেন গুলো আ চেয়ে নেব আগে থেকে যে আপনারা যারা যে বিষয়ে জানতে চান বা এক্সাম্পল দেখতে চান সেইগুলো তাহলে ওনারা যদি জানান আমরা আরো বেটার প্রিপেয়ার থাকতে পারি। কিন্তু সেই হিসাবে আমার মনে হয় খুব ভালো অনুষ্ঠান হয়েছে। আমি একটা মজার কথা বলে অনুষ্ঠানটা শেষ করব। সবসময় একটু হাসি ঠাট্টা করতে আমি খুব ভালোবাসি। সেটা হচ্ছে যে এত কম্পোজিশন রুল গুলো যেগুলো তোমরা বললে, এরপরে আরেকটা রুল আছে। এটাকে বলা হচ্ছে যে বাংলায় একটা কথা আছে না যে তুমি কি ঘাসে মুখ দিয়ে চলো? এটা ঘাসে মুখ দিয়ে চলা একটা রুল আছে। সেটা হচ্ছে যে এমন একটা ঘাসে মুখ দিয়ে চলে হচ্ছে সাপ। ঠিক আছে? এমন একটা ভিউ পয়েন্ট তো তার জন্য মাটিতে তাকে সাষ্টাঙ্গে শুয়ে পড়তে হবে। ঠিক আছে? তো অনেককে দেখেছি এভাবে ছবি তোলে এবং ও ক্যামেরাটাকে খুব লো অ্যাঙ্গেল এ নিয়ে যাচ্ছে। যেখান থেকে এমন একটা ভিউ পয়েন্ট তৈরি হয় যে ভিউ পয়েন্টটা আমাদের সোজাসুজি দাঁড়িয়ে থাকলে বা আ হাঁটু মুড়ে বসে থাকলে সেই অ্যাঙ্গেলটা পাওয়া সম্ভব নয়। এই তো প্রসঙ্গে এটা বলি আমি যেটা দেখালাম লিডিং লাইনের ছবিটা না? হ্যাঁ, লিডিং লাইনের ফার্স্ট হ্যাঁ, ছবিটা ব্লাক হ্যাঁ, অ্যান্ড হ্যাঁ, হোয়াইট হ্যাঁ, যে পেজেটা ছিল হ্যাঁ, ওটা একদম ওই হ্যাঁ। অ্যাঙ্গেলেই আমি তুলেছি। তাহলে বলবেন যে সাষ্টাঙ্গেই ওটা তুলতে ওটা হয়েছে। ওটা এবং ওই ওটা ভদ্রলোক যে হচ্ছে আমার দিকে তাকিয়ে আছেন আমার ওই শুয়ে থাকার কারণেই তাকিয়ে আছেন। ঠিক আছে। এই তা থ্যাংক ইউ সো মাচ। আমাদের খুব ভালো আড্ডাও হলো। যে একসাথে Facebook লাইভও করা গেল। এটা খুব ভালো হলো। ৩ জন ৩ দিকে বসে রয়েছি। তা সত্ত্বেও এরকম একটা অনুষ্ঠান যে করা গেল। তোমাদের দুজনকে থ্যাংক ইউ। সঙ্গে যারা থাকলেন তাদেরও অনেক ধন্যবাদ। আপনারা আমাদের অ্যাপটা ডাউনলোড করুন। আমাদের মতামত জানান। আপনাদের কোয়েরি এইগুলো আমাদের Facebook পেজে জানান বা আমাদের গ্রুপে আমাদের কমেন্টে জানান। আমরা শিগগিরই আবার ফিরব। থ্যাংক ইউ সো মাচ। তাহলে আজকে ব্রডকাস্টটা এখানে এন্ড করছি। ঠিক আছে? হ্যাঁ, ওকে। থ্যাংক ইউ এভরিওয়ান। থ্যাংক ইউ। স্টপ